কি রে, বেলা তো অনেক হয়ে গেল, এখনো ঘুমাচ্ছিস? কলেজে যাবি না? মার ডাক শুনে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বালিশের নিচে থাকা ফোনটি বের করে দেখি সকাল 8টা বেজে গেছে। দৌড়ে খাট থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে নিজেকে একটু পরিপাটি করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমি। পেছন থেকে মা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে বাবা, খেয়ে যাবি না? না মা, ক্যান্টিনে গিয়ে কিছু একটা খেয়ে নেব, অনেক দেরি হয়ে গেল। প্রথম দিন, না হয় ক্লাস মিস করব। তারপর বাড়ির বাইরে এসে রাস্তার সামনে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর একটা গাড়ি দেখে আমি বলতে লাগি, মামা যাবেন কলেজে? হ্যাঁ যাব, বাট ভাড়া কিন্তু 50 টাকা দিতে হবে। ওকে মামা, তোমাকে 50 টাকা দেব, বাট দ্রুত যেতে হবে কলেজে। তারপর আমি রিকশায় উঠে পড়ি। রিকশা চলছে তার আপন গতিতে। এদিকে আসুন, আপনাদের আমার পরিচয়টা দেওয়া যাক। আমার নাম মোহাম্মদ স্বাধীন শেখ। বাবা মায়ের একমাত্র সন্তান বললে ভুল হবে। আমার একটা পিচ্চি দুষ্টু বোন আছে, যার বাবা বিজনেস করে, মা গৃহিণী, আর আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে। কলেজে আজকে ফার্স্ট যাব, তার জন্য নিজের মধ্যে কেমন যেন একটা ফিল হচ্ছে। কথাগুলো আনমনে ভাবছি, আর ভাবতে ভাবতেই এক পর্যায়ে কলেজের সামনে এসে রিকশা ব্রেক করে। মামা নামুন, দেখেন আপনাকে মাত্র 15 মিনিটে নিয়ে আসলাম। হাতে থাকা ফোনটি বের করে দেখি 15 মিনিটে নিয়ে এসেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 30 বেজে গেছে। ক্লাস শুরু হতে এখনো 30 মিনিট বাকি আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রিকশাওয়ালাকে তার ভাড়া মিটিয়ে কলেজের মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে যাব, অমনি পাশ থেকে একটা মেয়ে বলতে লাগে, এই যে হামলাকান্ত, এদিকে আয়। আমি এমন ডাক শুনে কোনো কর্ণপাত না দিয়ে সেইখান থেকে চলে আসতে যাব, অমনি পেছন থেকে আবারও বলতে লাগে, কিরে, তোকেই বলছি, এই মোটা ফ্রেমের চশমা। আপনাদের তো বলতে ভুলেই গেছি, আমি চশমা পরি, তা আবার মোটা ফ্রেমের। মাথার চুলগুলো সেই আদিম যুগের ছেলেদের স্মৃতি করা, দেখতে যেন পুরো খ্যাতের মতো লাগে আমাকে, বাট আমার কাছে আমি অনেক ভালো। তারপর পাশ ফিরে মেয়েটির দিকে তাকিয়ে বলি, আমাকে ডাকছেন? হ্যাঁ, তোকে ডাকছি। তুই ছাড়া আর এখানে কি আছে দেখ তো। না, মানে আশেপাশে আরো তো অনেক সুন্দর মানুষ আছে, কেউ তো ডাকতে পারেন। আর তাছাড়া আমি আপনাকে চিনি না, তার জন্য আর কি আপনার কথায় তেমন একটা ভ্রুক্ষেপ জানায়নি। মেয়েটি বাইকের উপর বসেছিল, তার সঙ্গে আরো 4-5টা মেয়ে বাইকের উপর বসে আছে। কোনো হিন্দি ফিল্মের ভিলেনরা যেভাবে বাইকের উপর বসে থাকে ঠিক তেমন ভাবেই, বাট এরা তো ছেলে না, মেয়ে। আর মনে কথাগুলো ভাবছিলাম, হঠাৎ মেয়েটির ধমকে আমার হোশ ফিরে আসে। মেয়েটির দিকে তাকিয়ে ছোট দৃষ্টিতে আমি বলি, আমাকে ধমক দিলেন কেন জানেন? আজ পর্যন্ত আমার বাবা আমাকে ধমক দিয়ে কথা বলে না। আহা, শিশু বাচ্চা, মা বাবার বাধ্য সন্তান। তা কলেজে কি তোমার? আমি কলেজের নতুন, ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। ও তাই বল, তোর মতো হ্যাবলাকান্তকে এর আগে কখনো তো কলেজে দেখিনি। তো তাই কেমন যেন একটা সন্দেহ হলো। আচ্ছা শোন, আজ থেকে কলেজে যখনই আসবি তখন আমাদের দেখলেই সালাম দিবি। জানিস আমরা কে? না আপু, আপনাকে তো চিনি না। শোন, আমি এই কলেজের লেডি গ্যাংস্টার লিডার। তো এরপর থেকে যখন আমাকে দেখবি সালাম দিবি, না হয় তোকে কিন্তু শেষ করে ফেলবো আমি। ওকে ওকে, এরপর থেকে সালাম দেব। তা এখন আমাকে প্লিজ একটু আমার ক্লাসরুমটা কোন দিকে বলতে পারবেন? সোজা সেকেন্ডের ফ্লোরে যাবি, তারপরে হাতের ডান দিকে যাবি, তারপর 2 কদম আগাতেই হাতের ডানে একটা রুম দেখতে পাবি, ওইটা তোদের ক্লাসরুম। ওকে আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তারপর আমি ওইখান থেকে চলে আসি। অন্যদিকে মারিয়া তার বান্ধবীরা নিজেদের মধ্যে কথা বলছে। আচ্ছা, তুই ছেলেটাকে এভাবে মেয়েদের আশ্রমে পাঠাইলি কেন? একটু মজা নেওয়ার জন্য, এইটুকুই। জানি তুমি ছেলেদেরকে ঘৃণা করিস কেন, বাট এই ছেলেটা একদম ভিন্ন। দেখলি না, আমাদের সঙ্গে কথা বললো, তাও মাটির দিকে তাকিয়ে থেকে। আমাদের দিকে কিন্তু একবারও তাকায়নি, দেখেছিস লক্ষ্য করে? ছেলেরা ওই রকমই হয়, উপর দিয়ে ভালো দেখায় বাট ভিতরে কয়লার মতো। শোন, সব ছেলে কিন্তু এক না। যেরকম আমি আর তুই এক না, ঠিক সেরকম সব ছেলে এক না ভাই। তোর জ্ঞান শুনতে চাইনি আমি। চল এখন আসলে কি দেখি কি হলো ছেলেটার সাথে। কোন দিক দিয়ে? আমি মেয়েটির বলা কথা
অনুযায়ী সেকেন্ড ফ্লোরে রয়েছে। হাতে ডান দিয়ে গিয়ে কিছু কদম আগাতেই আবার হাত দিয়ে ডানে যায়। রুমটার ভিতরে ঢুকতে যাব, অমনি একটা মেয়ে রুম থেকে বেরিয়ে আমার দিকে রাগে দিচ্ছে তাকিয়ে থেকে বলতে লাগে, মেয়েদের ওয়াশরুমে কি করছেন? আপনার মতলবটা তো ভালো মনে হচ্ছে না আমার। মেয়েটি বলার কথা শুনে আমি পুরো বোবা বনে যাই। ওপরের দিকে তাকিয়ে দেখি বড় বড় অক্ষরে লেখা আছে লেডিস টয়লেট। মেয়েটিকে উদ্দেশ্য করে কিছু বলতে যাব, এর আগে মেয়েটি চিৎকার দিয়ে সকলকে একত্র করে, নাদিয়া, সুমাইয়া, সুইটি, কই তোরা? জলদি আয়, দেখ এই ছেলেটা আমাদের লেডিস ওয়াশরুমে এসে কি করছে। মেয়েটির কথা শুনে ওখান থেকে আরো অনেকগুলো মেয়ে বের হয়। তাদের মধ্যে দেখি একটা মেয়ে পুরোই হাতির মতো মোটা। ভাবতে লাগলাম ওই মেয়েটার হাতে যদি একটা থাপ্পড় খায় তাহলে আমার চিকনা শরীর কোথায় গিয়ে পড়বে। যেই ভাবা সেই কাজ। নিচের দিক থেকে চোখ সরাতেই ঠাস করে আমার গালে 2টা থাপ্পড় পড়ে। লেডির ওয়াশরুমে আসা তাই না লুচ্চামি করা? তোকে আজকে লুচ্চামি শিক্ষা দেবো আমি। কথাটি বলেই 3টা মেয়ে আমাকে উত্তম মাধ্যম মারতে লাগে। একটু পর কলেজের সবাই এসে উপস্থিত হয় সেইখানে। ভিড় ঠেলে তাদের মাঝখান দিয়ে আমার সামনে এসে দাঁড়ায় সেই সকালে দেখা মেয়েগুলো। আমি ওনাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, আপু দেখুন না, আপনারা যেভাবে বলেছিলেন আমি সেইভাবেই আমার ক্লাসরুমে আছি, বাট দেখেন এটা ওয়াশরুম। আমার কথা শুনে মেয়েটি বড় বড় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলতে লাগে, কি মেয়েদের ওয়াশরুমে এসেছিস? উল্টো বলছিস আমি তোকে আসতে বলেছি? তোকে আজকে লুচ্চামির একটা শিক্ষা দিচ্ছি আমি। কথাটি বলে ওদের সঙ্গে মেয়েটিও যুক্ত হয়ে আমাকে মারতে লাগে। একটু পর সেখানে কলেজের প্রিন্সিপাল আসতেই আমাকে সবাই মারা বাদ দিয়ে প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলতে লাগে, দেখুন না স্যার, এই ছেলেটা আমাদের লেডিস ওয়াশরুমে এসেছিল। নিশ্চয়ই এর ভেতর অন্য কোনো ফোন দিয়ে আছে স্যার। আমি স্যারের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগি, স্যার প্লিজ বিশ্বাস করুন, আজকে আমার কলেজের ফার্স্ট আসা, তাই আমার নিজের ক্লাসরুম চিনছিলাম না। তাই আপুদের জিজ্ঞেস করতে ওনারা এখানে আসার কথা বলে। সকালে দেখা মেয়েগুলোর থেকে ইশারা দিয়ে কথাগুলো বলি। প্রিন্সিপাল স্যারের আর বোঝার বাকি রইল না যে তারা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। প্রিন্সিপাল স্যার ভালো করে জানে মারিয়া আর তার বান্ধবীরা কেমন। তারপর প্রিন্সিপাল স্যার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, যাও এখন সবাই এখান থেকে, আমি বিষয়টা দেখছি। প্রিন্সিপাল স্যারের কথা শুনে নিমিষে এখানে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট তাদের নিজ নিজ ক্লাসরুমে চলে যায়। মারিয়া আর তার বান্ধবীরা সেইখান থেকে যেতেই লাগবে, তখনই প্রিন্সিপাল স্যার তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোনো মারিয়া, আমি ভালো করে জানি তুমি এই ইনোসেন্ট ছেলেটাকে ফাঁসিয়ে এইখানে নিয়ে এসে মার খাওয়াইলে, আর এভাবে কতগুলো ছেলেকে তুমি স্কুল থেকে বিতাড়িত করবে। দেখো, তোমার জন্য দিন দিন এই স্কুলটার নাম বদনাম হচ্ছে। তুমি স্কুলের প্রতিষ্ঠাতার মেয়ে, তার মানে এই নয় যে তুমি পুরো স্কুলটা তো দাদাগিরি করতে পারবে না। এখানে সবার নিজ নিজ অধিকার আছে, তাদের মধ্যে তাদেরকে থাকতে দাও। হ্যাঁ, আমি এও জানি যে তুমি খারাপ ছেলেদের সঙ্গে খারাপ ব্যবহার করো, বাট এই ছেলেটার কি দোষ দেখো তো, এর চেহারার মাঝে কেমন যেন ইনোসেন্ট ভাব। তাই আমি বলি কি, নেক্সট টাইম এই ছেলেটার সঙ্গে তুমি কোনো খারাপ ব্যবহার করো না। না মাই স্যার, আমি তো কিছুই করিনি। আমি আর কিছুই বললাম না, মাটির দিকে তাকিয়ে থেকে অঝরে কান্না করছি। আজ পর্যন্ত যেখানে আমার বাবাই আমার গায়ে হাত তোলেনি, সেখানে আজই কিনা মেয়েদের হাতে মার খেয়ে এলাম। ভাবতেও কেমন যেন অবাক লাগছে আমার। তারপর সেইখান থেকে মারিয়া আর তার বান্ধবীরা চলে যায়। তারপর প্রিন্সিপাল স্যার আমার হাত ধরে তার কেবিনে নিয়ে গিয়ে ফার্স্ট এজ বক্স খুলে মাথায় কেটে যাওয়া স্থানে ব্যান্ডেজ করে। তারপর প্রিন্সিপাল স্যার আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, এরপর থেকে ওদের কোনো কথা শুনবে না, আর তোমার সঙ্গে ওরা কোনো খারাপ ব্যবহার করলে আমাকে বলবে, আর ওদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। আজকে তোমাকে আর ক্লাস করতে হবে না, এমন শরীর নিয়ে তুমি বাসায় চলে যাও। তারপর প্রিন্সিপাল স্যার আমার ক্লাসরুমটা দেখিয়ে দেয়। তারপর আমি সোজা বাসায় চলে যাই। বাসায় গিয়ে দরজায় কলিং বেল বাজাতেই মা এসে দরজা খুলে দেয়। আমাকে এমন অবস্থায় দেখে মা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে বাবা, তোর কি হয়েছে? পুরো শরীরে ব্যান্ডেজ করা কেন? মার এমন কথায় কি উত্তর দেব কোনো কিছুই ভেবে উঠতে পারছি না। কলেজের কথা যদি মাকে বলি তাহলে নিশ্চয়ই আমাকে আর কলেজে যেতে দেবে না। অন্য কোনো কলেজে
ভর্তি করে দেবে, তার থেকে মাকে ভুলভাল কিছু বুঝিয়ে দেয়। তখন আমি মাকে উদ্দেশ্য করে হাসি মাখা কণ্ঠে বলতে লাগলাম, মা কিছুই হয়নি, এই তো একটু কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, অমনি একটা রিসে এসে আমার গায়ের সঙ্গে লাগিয়ে দেয়। এই কিছু কিছু জায়গায় একটু একটু কেটে গেছে, তাই ব্যান্ডেজ করে দিয়েছে। দেখে শুনে চলাফেরা করবে না, দেখ কত জায়গায় কেটে গেছে। তারপর মার সঙ্গে আরো কিছু কথা বলে বসার রুম থেকে উঠে সোজা আমার রুমে এসে ভাই রে ভাই সোজা ঘুমিয়ে পড়ি। বিকেলের দিকে ঘুম ভাঙে আসরের আজানের শব্দে। শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে সোজা বসার রুমের দিকে যেতে লাগে। বসার রুমে আসতেই আমার ছোট বোন আমার দিকে তাকিয়ে চিল্লিয়ে আমাকে ডেকে বলতে লাগে, মামা দেখো, আমাদের ঘরে কোথা থেকে যেন মমি এসেছে, মিশরের মমি এসেছে। মা দেখো দেখো দেখো। ছোট বোনের মুখ থেকে এমন কথা শুনে আমি যেন বোবা বনে যাই। তারপর ওর কাছে গিয়ে মাথায় একটা গাঁটটি মেরে বলতে লাগে, আমাকে দেখে তোর মম্মি মনে হচ্ছে? না মানে আপনাকে তো দেখতে আমার ভাইয়ের মতো লাগছে, বাট জায়গায় জায়গায় এমন ব্যান্ডেজ করে দেখে তো পুরো মমির মতো লাগছে। আসলে আপনি মমি নাকি আমার ভাইয়া? ওর কথায় কোনো কর্ণপাত না দিয়ে ওর হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে আমি ওকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি ছোট বাচ্চার মতো কার্টুন দেখছিস, দেখবি তো মার্বেলের মুভি। কি আমি ছোট মানুষের মতো কার্টুন দেখি? তুমি তাহলে ছোট মানুষের মতো মার্বেলের মুভি দেখো। আমার মার্বেলের মুভি একদমই পছন্দ হয় না, শুধু মারামারি করে। এর থেকে আমি কার্টুন দেখি, কার্টুনের মাঝে কোনো মারামারি নেই। তারপর আমি আর আমার বোন মিলে অনেকক্ষণ ধরে কার্টুন দেখলাম। কার্টুন দেখতে আমারও তেমন একটা ভালো লাগে না, বাট পরিস্থিতি মেনে দেখতে হচ্ছে। আমি আর বোনের এমন কথা কান্নাকাটির মাঝেই মা এসে বলতে লাগে, হয়েছে তোদের ঝগড়া করা হইলে আয় খেয়ে নে। তারপর বসে থেকে উঠে সোজা খাবার টেবিলে এসে বসে খাবার খেতে লাগে। খাবার খাওয়ার এক পর্যায়ে মাকে উদ্দেশ্য করে আমি বলতে লাগি, আচ্ছা মা, আজকে তো বাবাকে দেখছি না খাবার টেবিলে। তোর বাবা ব্যবসার কাজের জন্য সিলেট গেছে, আর বলেছে 2 দিন পর আসবে। ও আচ্ছা। তারপর চুপচাপ বসে খাবার খেয়ে সোজা আমার রুমে এসে পড়ার টেবিলে গিয়ে বই বের করে পড়তে যাব। অমনি আজকে আমার সঙ্গে কলেজে ঘটে যাওয়া বিষয় মাথায় আসতেই হকচকিয়ে ওঠে। যতবার পড়ার দিকে মন চায় ঠিক ততবার কলেজে ঘটে যাওয়া ঘটনা বারবার মাথায় নড়াচড়া দিয়ে ওঠে। পড়ায় মন দিতে না পারায় মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকিং করতে লাগে। ফেসবুকিং করতে করতে রাতে যখন 10টা বেজে যায়, তারপরে আমি সজাগ হয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমাতে যাব তখনও বারবার কলেজে ঘটে যাওয়া সেই ঘটনা মাথায় নাড়া দিয়ে ওঠে। আমি নিজেই আনমনে বলতে লাগি, কথাগুলো আর ভাবা যাবে না, যা হয়েছে হয়েছে, এখন থেকে নতুন করে শুরু করতে হবে। কথাগুলো ভেবেই আনমনে মুচকি হেসে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম ভাঙে ফজরের আজানের শব্দে। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে অজু করে পাঞ্জাবি পরে নামাজের উদ্দেশ্যে বের হই। নামাজ পড়ে সকালের মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করার জন্য কিছু দূর পর্যন্ত হাঁটাহাঁটি শেষ করে বাসায় আসি। মা আমাকে উদ্দেশ্য করে বলে, কি রে বাবা, এত সকালে কই গিয়েছিলি? মা, নামাজ পড়ে একটু হাঁটলাম। ও আচ্ছা, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হও, আমি খাবার বাড়ছি। তারপর আমি সোজা আমার রুমে চলে যাই। রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে কলেজে যাওয়ার জন্য আগের দিনের ন্যায় মোটা ফ্রেমের চশমা, মাথার চুলটা একদিক করে নিয়েছি, দিয়ে আঁচড়ানো জামা পরা ঢিলে ঢালা। তারপর নিচে এসে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগে। খাবার খাওয়ার এক পর্যায়ে আমার ছোট বোন আমাকে উদ্দেশ্য করে বলে, ভাই নিজেকে একটু আপডেট কর। তোর বয়সের ছেলেরা কত স্টাইল নিয়ে চলে, তাদের চলাফেরা দেখলে ও মাই গড। আর এদিকে তুই সেই আদিম যুগের ছেলেদের মতো ভেবে চলেছিস, একদম খারাপ লাগে। আমার বোনের কথা শুনে আমি মুচকি হাসি। আমার হাসি দেখে আমার ছোট বোন রেগে আমাকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া তুমি আর কতদিন এমন খ্যাত হয়ে চলাফেরা করবে? একটু স্টাইলিশ তো হও। যখনই এই কথাগুলো বলি তখনই তুমি ভেলভেলে দাঁত বের করে হাসো। দেখবো, আমি চাই না অন্য ছেলেদের মতো চলাফেরা করতে, আমি তাদের থেকে ভিন্নভাবে চলাফেরা করতে চাই।
আর আমি এমনভাবে চলাফেরা করতে অনেক পছন্দ করি। তারপর বোনের সঙ্গে আরও কিছু কথা বলে খাওয়া দাওয়া শেষ করে বাসায় বাইরে এসে অপেক্ষা করতে লাগে রিস্কার জন্য। একটু পর থেকে সেই কালকে রিক্সাওয়ালা মামা আমাকে দেখে মিস কল না মেরে মামা বলতে লাগে, মামা যাবেন নাকি কলেজে আজকেও? হ্যাঁ চলো। তারপর রিক্সাতে উঠে বসি আমি। তারপর রিক্সা চলছে তার আপন গতিতে। রিক্সাতে উঠে ব্যস্ত নগরীর চারদিকটা উপভোগ করছি। একটু পর রিক্সা বের করে আমাদের কলেজের সামনে। তারপর রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামাকে তার ভাড়া মিটিয়ে যে কলেজে প্রবেশ করতে যাব, কালকে নেয় সেই মেয়েগুলো আজকে আমার পথ আটকে বলতে লাগে, কিরে ভাবনাকান্ত, আর তোকে না বলেছি যখন আমাদের সামনে দিয়ে যাবি তখন আমাকে সালাম দিয়ে যাবি, তা সালাম দিলি না কেন? সরি, আমার মনে ছিল না। দু একদিন আমার হাতে থাপ্পড় খেলে ঠিকই শুধরে যাবে। এরপর থেকে আর যেন বলিস না। আর আজকে সালাম দিসনি, এর জন্য তোর শাস্তি এখানে কান ধরে অপেক্ষা করবে 10 মিনিট। না, আমি পারবো না। আপনাদের কথা গিয়ে আমি প্রিন্সিপাল স্যারকে বলে দেব। আমার কথা শুনে মেয়েগুলো হা হা করে হাসতে লাগে। আমি তোদের হাসি দেখে আহাম্মক বনে গেলাম। প্রিন্সিপাল স্যারকে গিয়ে কি বলবি? আমাকে সোনিয়ার আপু মেরেছে এই তো বলবি? যা গিয়ে বল। যেখানে প্রিন্সিপাল স্যার আমাকে দেখে ভয় পায়, আর সেখানে তো তোর কথায় আসবে আমাকে বকা দিতে। প্লিজ, আমার সঙ্গে আপনারা এমন করছেন কেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। প্লিজ মাফ করে দিন। কালকে থেকে আপনাকে সালাম দিয়ে তবেই আমি আমার ক্লাসরুমে যাব। না, তোকে আজই শাস্তি পেতেই হবে। কান ধরবি নাকি অন্য কোনো শাস্তি দেবো তোকে বল? আমি কিছু একটা ভেবে তাকে উদ্দেশ্য করে বলতে লাগে, না, কানে ধরতে পারবো না। কানে ধরা বাদে যা করতে বলবেন তাই করব। আচ্ছা শোন তাহলে, এই কলেজের গেটের ভেতরে দিয়ে যেই মেয়েটা আগে আসবে তাকে তো প্রপোজ করতে হবে। না না আপু, আমি এটাও পারবো না। আমাকে অন্য কোনো কিছু বলেন। এখন তোর ইচ্ছে, এখানে কান ধরে 10 মিনিট অপেক্ষা করবে নাকি কলেজ গেটের সামনে দিয়ে যে মেয়েটা আসবে তাকে প্রপোজ করবে? আমি ভাবতে পারিনি এখানে যদি 10 মিনিট কানে ধরে অপেক্ষা করতে লাগে তাহলে আমাকে কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে দেখবে। এই থেকে কলেজ গেটের সামনে গিয়ে যে মেয়েটি আগে আসবে তাকে প্রপোজ করব। বড় আপদের সামনে থেকে চলে গেলে তখন না হয় তার কাছে ক্ষমা চেয়ে নেব। আমার এমন ভাবনার মাঝে হঠাৎ মেয়েটা বলে ওঠে, কিরে কি ভাবছিস? আচ্ছা ওকে, তাহলে আমি প্রপোজ করব। তখন এই কলেজ গেটের সামনে দিয়ে একটা মেয়ে আসে লাগে। তখন আমার দিকে মারিয়া একটা ফুল এগিয়ে দিয়ে বলতে লাগে, এই নে ফুল, গিয়ে প্রপোজ কর। তারপর মারিয়ার কাছ থেকে ফুলটি নিয়ে গিয়ে মেয়েটার সামনে দাঁড়িয়ে চোখ বুজে প্রপোজ করি। হঠাৎ ঠাস, যা ভেবেছিলাম তাই। আমার গালে থাপ্পড় পড়ল, একটা না 2টা। ওপরের দিকে তাকিয়ে দেখি মেয়েটা আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। সভ্য ছেলে কোথাকার, বাড়িতে কি মা বোন নেই? দেখতে তো বুড়াই হাবলা কান্তের মতো। তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? মেয়েটির এমন কথা শুনে পাশ থেকে হা হা করে হাসতে লাগে মারিয়া আর তার বান্ধবীরা। আমি তো ওনাদের দিকে তাকিয়ে রাগে শুধু ফুটছি। আর আজ কোনো কিছু করার সাধ্য নেই এখানে। তারপর মেয়েটি আমার হাত থেকে ফুলটা কেড়ে নিয়ে আমার দিকে ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়। তারপর আশেপাশে তাকিয়ে দেখি আমাদের দিকে কেউ তেমন একটা নজর দেয়নি। তারপর সেইখান থেকে উঠে মারিয়া আর তার বান্ধবীদের কাছে গিয়ে বলতে লাগে, আচ্ছা আপু, আপনি আমার সঙ্গে এটা করে এমন কি আনন্দটা পেলেন? হ্যাঁ, উল্টো মেয়েটা আমাকে কেমন ভাবলো বলুন তো? এটাই তোর শাস্তি ছিল আমাদেরকে সালাম না দেওয়ার। এরপর থেকে যখন কলেজে আসবি সর্বপ্রথম আমাদেরকে সালাম দিবি, তারপরে তোর ক্লাসরুমে যাবি। ওকে, যা এখন তুই তোর ক্লাসে যা। তারপর আমি সেখানে আর না দাঁড়িয়ে সেখান থেকে সোজা আমার ক্লাসরুমের দিকে অগ্রসর হই। অন্যদিকে মারিয়ার বান্ধবী সাদিয়া মারিয়াকে উদ্দেশ্য করে বলে, দেখ মাইয়া, তুই দিন দিন কেমন চেঞ্জ হয়ে যাচ্ছিস। যেখানে তুই আগে শুধু খারাপ ছেলেদেরকে শাস্তি দিতি, সেখানে এই ছেলেটার কি অপরাধ যে একে মেয়েটার সামনে এমন ছোট করলি? আগে একে দেখলেই কেমন যেন একটা রাগ উঠে যায় মাথায়, তাই এর সাথে এরকম ব্যবহার করি। দেখিস না কেমন হয়ে আসে, প্রত্যেকটা ছেলের থেকে আলাদা। যেন এখানকার ছেলেদের মতো স্টাইল নিয়ে কলেজে আসবে, তবেই না ভালো লাগবে। এই মাইয়া, তুই কিন্তু দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছিস। সে দেখে কি তুই লক্ষ্য করছিস? হ্যাঁ, চেঞ্জ হচ্ছি, কারণ চেঞ্জ তো হতেই হবে। আর তুই জানিস না ইনোসেন্ট চেহারার মাঝে লুকিয়ে থাকে ভয়ঙ্কর ক্যারেক্টার। তারপর তারা সেখানে আর না দাঁড়িয়ে সেখান থেকে তাদের ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমি সোজা আমার ক্লাসরুমে চলে আসি।
দেখি প্রত্যেকটা বেঞ্চ আগে থেকে বুক হয়ে আছে, পেছনের বেঞ্চে শুধু একটা সিট খালি আছে। তখন আমি সেখানে গিয়ে বসে পড়ি। পাশের দিকে তাকিয়ে দেখি আমার দিকে একটা ছেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ ছেলেটি আমার কাছে এসে বলতে লাগে, হ্যালো, আমি মোস্তাফিজুর। তোমার নাম কি? আমার নাম স্বাধীন। ও, তোমাকেই তো কালকে ওই গুন্ডি মেয়েগুলো মেরেছিল, তাই না? জানো, আমি কোনো ভুল করিনি, বা সেই গুন্ডি মেয়েগুলো আমার মেরেছে। ইভেন আজকে ওরা আমাকে র্যাগিং দিয়েছিল। তারপর টুকিটাকি মুস্তাফিজুর সম্পর্কে অনেক কিছু জানতে পারি আমি। দুজনে মিলে কথা বলছিলাম। হঠাৎ ক্লাসরুমে স্যার প্রবেশ করে। তারপর স্যার তার ক্লাস নিতে লাগে। মনোযোগ দিয়ে তার ক্লাসগুলো করছিলাম। হঠাৎ স্যার আমার দিকে তাকিয়ে থেকে বলতে লাগে, ওই যে পিছনের সিটে ছেলেটা, দাঁড়াও। স্যারের কথা শুনে আমি বসে থেকে দাঁড়িয়ে পড়ি। স্যার আমাকে উদ্দেশ্য করে বলে, তুমি তো সেই ছেলে, তাই না? কালকে সিনিয়র আপুদের হাতে মার খেয়েছিল। স্যারের কথা শুনে ক্লাসরুমে থাকা প্রত্যেকটা ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। স্যার তাদেরকে থামিয়ে দিয়ে বলতে লাগে, শোনো, ওদের কাছ থেকে দূরে থাকো, আর ওরা যা করতে বলে তাই কইরো। আমরা নিজেরাও কিন্তু ওদের দেখে ভয় পাই। আমি কিছু না বলে যেদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। তারপর স্যার আমাকে উদ্দেশ্য করে আবার বলে ওঠে, কি বললাম কথাগুলো মাথায় রেখো, আর বসো এখন। স্যারের কথা শুনে আমি বসে পড়ি। স্যারের ক্লাসে ঘন্টা শেষ হওয়ার পর স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তখন আমার সামনে একটা মেয়ে এসে বলতে লাগে, কালকে সিনিয়র আপুরা ঠিক কাজই করেছিল তোকে মেরি। আমি বইয়ের দিক থেকে চোখ সরিয়ে মাথা তুলে তাকিয়ে দেখি সকালে প্রপোজ করেছিলাম ওই মেয়েটা। আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বলি, প্লিজ আমাকে বিশ্বাস করেন, আমি আপনাকে প্রপোজ করতে চাইনি। পাশে যে দাঁড়িয়ে ছিল সিনিয়র আপুগুলো আমাকে প্রপোজ করতে আমাকে বাধ্য করে, তাই প্রপোজ করেছিলাম। না হলে সেইখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো 10 মিনিট কানে ধরে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার কথা শুনে মেয়েটা আমার দিকে কেমন যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিছু একটা ভেবে মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলে। তারপরে আমি, নীলা, মোস্তাফিজুর তিনজন মিলে আড্ডা দিতে লাগে। হঠাৎ ক্লাসরুমে স্যার প্রবেশ করে। তারপর তিনজনে গিয়ে বসে মনোযোগ দিয়ে স্যারের ক্লাস করতে লাগে। এভাবে ক্লাস করতে করতে দুপুর হয়ে যায়। তারপরে মোস্তাফিজুর আমাকে উদ্দেশ্য করে বলে, চল এখন ক্যান্টিনে গিয়ে খেয়ে আসি কিছু। হ্যাঁ চল। তারপর আমি, নীলা, মোস্তাফিজুর জোর করে ক্লাসরুম থেকে বের হয়ে ক্যান্টিনে আসি কিছু খাওয়ার জন্য। তারপর একটা সিট দেখে সেইখানে বসে পড়ি। তারপর মোস্তাফিজুর ওঠে খাবারের অর্ডার দেয়। তারপর তিনজনে মিলে সেখানে বসে আড্ডা দিতে লাগে। হঠাৎ সেইখানে সেই মেয়েগুলো, অর্থাৎ সেই কলেজের গুন্ডে মেয়েগুলো আসে। আমাকে দেখে মারিয়া, অর্থাৎ সেইখানে থাকা বড় গুন্ডি মেয়েটা ইশারায় তাদের দিকে যেতে বলে। আমি চেয়ার থেকে উঠে তাদের দিকে যেতে লাগলাম। নীলা আমার হাত ধরে বসিয়ে দেয়। আমি নীলার এমন কাণ্ডে অবাক হয়ে নীলার দিকে বড় বড় দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে, দেখেছো সোনা, ডাকছে, শুনে আসি কি বলে। তোর কোথাও যাওয়া লাগবে না, তুই এখানেই বসে থাক, দেখি ওনারা কি করতে পারে। শোন, তুই এইখানে বসে থাক, শুনে আসি কি বলে। অযথা ওনাদের সঙ্গে ঝামেলা করে লাভ আছে আমাদের? নীলা আমাকে অনেক করে নিষেধ করে তাদের কাছে না যাওয়ার জন্য। বাট আমি নীলার কোনো কথা না শুনে তাদের সামনে এসে দাঁড়াই। অমনি আমার মুখের দিকে মারিয়া গ্লাসে থাকা পানি ছড়ে মারে। কিরে, তোকে ডাক দিয়েছি সেই কখন, আর এখন আসলে কেন? এই মেয়েটা বোধহয় তোকে আসতে বারণ করলো, বাট তুই মেয়েটার কখনো কথা না শুনে এখানে আসলি। কলেজে 2 দিন হলো আসলি, এখনই মেয়ে পটাই নিয়ে ফাঁসাইছিস? হ্যাঁ, দেখতে তো পুরো ইনোসেন্ট মনে হয় যে ভাজা মাছটা উল্টে খেতে পারিস না, কিন্তু তলে তলে এত দূর। পানি মারাতে আমার চশমা ভেসে যায়। চশমাটা খুলে নিচের শার্ট দিয়ে চশমা মুছছি আর মেয়েটির বলা কথাগুলো শুনছি। তখনই তার মুখ থেকে এমন কথা শুনে তাকে উদ্দেশ্য করে আমি বলি, না আপু, আপনি ভুল ভাবছেন, আমরা তো তিনজনে জাস্ট ফ্রেন্ড। আর নীলা জানতো আপনার কাছে আসলে আপনি এমন কিছুই করতেন, সেই জন্য আসতে দেয়নি। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আর ডেকেছেন কেন তাই বলেন। যা, আমাদের জন্য খাবার নিয়ে আয়, আর বিলটাও তুই পেমেন্ট করে দিবি। তারপর আমি মেয়েগুলোর কাছ থেকে সরে কাউন্টারে গিয়ে তাদের জন্য খাবার নিয়ে আসার সময় পেমেন্টটা করে দিয়ে খাবার নিতে আসি। খাবার নিয়ে এসে তাদের টেবিলে রাখতেই তখন মারিয়া বলে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে হাবলাকান্ত। কথাটা বলে মারিয়া হা হা করে হাসতে লাগে। তারপর আমি এসে এখানে না দাঁড়িয়ে থেকে নীলা, মোস্তাফিজুরদের কাছে এসে
খাবার খেতে লাগে। তখনই নীলা আমাকে উদ্দেশ্য করে বলে, তোকে না মানা করলাম, যাস না যাস না, কিন্তু তুই গেলি কেন? আমার কথা একটু শুনলি না? আমাকে ডেকেছিল, আমি একটু লেট করে গেছি, তাই আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছেন। না জানি না গেলে কি করত। তারপর ঢুকে ঢুকে নীলার মুস্তাফিজুরের সঙ্গে কথা বলতে বলতে খাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বেরিয়ে এসে কলেজের ক্যাম্পাসে একটা গাছের নিচে বসে আড্ডা দিতে লাগি। তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে মুস্তাফিজুর আমাকে উদ্দেশ্য করে বলে, আরে তুই এমন অগোছালো কেন? মানে কি বলতে চাইছিস তুই? বুঝলাম না। আরে বোকা, আমি বলতে চাচ্ছি যে তুই এমন হ্যাবলাকান্ত সেজে আসিস কেন কলেজে? দেখ, কলেজের তুই প্রত্যেকটা ছেলের দিকে তাকা, দেখ কেমন স্টাইলিশ, আর তুই তোর দিকেও তাকা। শোন, আমি এমনি ভালো আছি, আর চাই না স্টাইল হতে, ওকে? এমন হাবলাকান্ত হয়ে থাকলে তোর দিকে কোনো মেয়ে তাকাবেই না, দেখিস। আমার দিকে কোনো মেয়ে তাকাতে হবে না। আর তোকে একটা কথা বলি, তোকে কেউ যদি ভালোবাসে অবশ্যই তোর সৌন্দর্য দেখে বা টাকা পয়সা দেখে, এটাই তো। কিন্তু তুই বোকা সহজ সরল হয়ে দেখবি কোনো মেয়ে তোর দিকে পাত্তাও দেবে না। কারণটা কি জানিস? তাদের সময় কাটানোর জন্য ছেলে লাগবে, ভালোবাসার জন্য নয়। আবার এমন কথার মাঝে হঠাৎ নীলা চিল্লিয়ে ওঠে, দেখছিস, মুস্তাফিজুর আমাদের হাবলাকান্ত, কিন্তু প্রেম ভালোবাসা সম্পর্কে ভালো করেই জানি। এভাবে ওদের সঙ্গে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজের বাইরে এসে যে যার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমি বাসায় এসে দরজায় কলিং বেল দিতেই মা এসে দরজা খুলে বলতে লাগে, কি রে বাবা, কেমন ছিল তোর কলেজের প্রথম দিন? হ্যাঁ মা, অনেক ভালো ছিল। জানো, নতুন 2টা বন্ধু হয়েছে আমার। আমার এমন কথা শুনে বসার রুম থেকে আমার ছোট বোন বলতে লাগে, কি রে ভাই, তোর মতো আনস্মার্ট ছেলেরও বন্ধু থাকে, তাও আবার একটা না 2টা? কথাগুলো বলে বসার রুম থেকে আমার দিকে তাকিয়ে হা হা করে হাসছে আমার ছোট বোন। তারপর আমি আমার বোনের দিকে তেমন একটা ভ্রুক্ষেপ না দিয়ে সোজা আমার রুমে চলে যাই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দেই। ঘুম ভাঙে মার চেঁচামেচির শব্দতে। কে বাবা, কলেজ থেকে এসেছিস সেই যে ঘুমাইছিস, দেখেছিস কি ঘুরতে কয়টা বাজে? বালিশের নিচ থেকে ফোনটা বের করে দেখি 9টা বেজে গেছে। এখন আর টাইম দেখতে হবে না, আয় খেয়ে নে। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ হলে সোজা আমার রুমে এসে পড়তে বসি। রাতে 12টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম ভাঙে ফজরের আজানের শব্দে। তারপর শোয়া থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য বের হয়ে বাসা থেকে নামাজ পড়া শেষ হলে সকালে মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করার জন্য শহরের রাস্তা দিয়ে হাঁটতে লাগে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। বাসায় এসে দরজা টোকা দিতে ছোট বোন এসে দরজা খুলে দেয়। তারপর বাসার রুমে গিয়ে বসে থেকে টিভি দেখতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। একটু পরে মা আমার কাছে এসে বলতে লাগে, কি রে বাবা, কলেজে যাবে না? যা তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। তারপর আমি বসার রুম থেকে উঠে সোজা আমার রুমে এসে ফ্রেশ হয়ে একটু পরিপাটি হইনি। পরিপাটি বলতে সেই প্রত্যেকদিন যেভাবে কলেজে যায়, মাথার চুলের একপাশে সিঁথি করা মোটা ফ্রেমের চশমা, মোটমাট ঢিলাঢালা প্যান্ট, কলেজে যাওয়ার জন্য প্রস্তুত। তারপর ব্যাগটা কাঁধে নিয়ে সোজা খাবার টেবিলে এসে বসে পড়ে খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে মায়ের শাড়ির সঙ্গে মুখটা মুছে ব্যাগটা কাঁধে জড়িয়ে কলেজে যাওয়ার জন্য বাইরে এসে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপর একটা রিক্সা এসে সোজা কলেজের গেটের সামনে চলে আসে। তারপর রিক্সাওয়ালা মামা তার ভাড়া মিটিয়ে পেছন ফিরে দেখতে পাই কলেজের গেটের সামনে মোটরসাইকেলের ওপর মারিয়া আর তার বান্ধবীরা বসে আছে। তারপর আমি তাদের কাছে গিয়ে বলতে লাগি, আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। দেখছি কালকে তোকে শাস্তি দিয়েছি, আর আজকে রিক্সা থেকে নেমে সোজা আমাদের কাছে এসে সালাম দিচ্ছিস। যা, এখন সোজা তোর ক্লাসরুমে যা। তারপর মারিয়া আর তার বান্ধবীরা আমাকে আরো অনেক কথা বলতে লাগে। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা আমার ক্লাসরুমে চলে আসি। ক্লাসরুমের ভিতরে ঢুকে দেখে মোস্তাফিজুর আর নীলা আগে থেকে বসে আছে। আমি ওদের কাছে গিয়ে বলতে লাগে, কিরে তোরা কখন কলেজে এসেছিস? এই তো অল্প কিছুক্ষণ হলো। তা তোর আসতে এত লেট হয় কেন? কই লেট হয়েছে, ক্লাস শুরু হতে তো এখন 20 মিনিট বাকি আছে। আগে আসবি, আমরা সবাই মিলে আড্ডা দেবো, অনেক ভালো লাগবে। বাট তুই তো অনেক লেট করেই আসিস। আচ্ছা, তাহলে কালকে থেকে অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করব।
তারপর আমরা তিনজনে মিলে এক সিটে বসে কথা বলতে লাগি। কথা বলার এক পর্যায়ে স্যার ক্লাসরুমে চলে আসে। তারপর মনোযোগ দিয়ে এক এক করে স্যারের ক্লাসগুলো শেষ করি। দুপুরের দিকে আমরা তিনজনে মিলে ক্যান্টিনে চলে যাই। ক্যান্টিনে গিয়ে একটা সিটে বসে তিনজনে মিলে খাবার অর্ডার দিই। ক্যান্টিনে বসে তিনজন মিলে গল্প করছিলাম। হঠাৎ পেছন থেকে আমাকে উদ্দেশ্য করে মারিয়া ডাকতে লাগে। হ্যাবলা কান্ত এদিকে আয়। আমি উঠতে যাব, এর আগে আমার সামনে থেকে নীলা উঠে তাদের কাছে চলে যায়। তাদের কাছে গিয়ে নীলা কি যেন বলে। দূর থেকে নীলার বলা কথাগুলো কিছু শোনা যাচ্ছিল না। একটু পর নীলা তাদের সঙ্গে কথা বলা শেষ করে আমাদের কাছে এসে বসে পড়ে আর আমাকে উদ্দেশ্য করে বলে, শোন, আজকে থেকে তোকে আর ডিস্টার্ব করবে না ওরা। আমি আর মোসাফিজু তো নীলার কথা শুনে অবাক হয়ে যাই যে এখানে এই কলেজের সবাই, ইভেন স্যার ম্যাডাম ও মারিয়া আর মারিয়ার বান্ধবীদের ভয় পায়, সেখানে কিনা নীলা কিছু বলাতেই আমাকে আর ওরা ডিস্টার্ব করবে না। প্রশ্নসূচক দৃষ্টিতে মোসাফিজু নীলার দিকে তাকিয়ে বলতে লাগে, কিরে, তুই এমন কি বললি যে স্বাধীনকে ওরা ডিস্টার্ব করবে না? যেখানে কলেজের স্যার ম্যাডামরা ভয় পায় ওদেরকে দেখে, সেখানে তোর কিছু বলাতেই তোকে ব্যাটারা ডিস্টার্ব করবে না? আসলে তোদের কাছ থেকে আমি একটা কথা লুকাইছি। জানি না তোরা কথাটা শুনলে কি মনে করবি, বাট তোদেরকে এখন না হয় বললাম না, এক সময় তো দেখি বলতেই হবে। আমি আর মোস্তাফিজুর নীলার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি রে, তোরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? সত্যি কথা হলো, আমি মারিয়ার ছোট বোন। অর্থাৎ তোরা যে মারিয়া আপুকেই ভয় পাস না, ওটা আমার বড় আপু হয়। কি সত্যি বলছিস তুই? হ্যাঁ, সত্যি বলছি। দেখ, তোর মধ্যে আর তোর বোনের মধ্যে কতটা পার্থক্য। আরে তোরা এমন কথা বলছিস কেন? হাতের 5টা আঙ্গুল কিন্তু এক হয় না। আর সত্যি কথা বলতে কি, নীলা আপু আগে এরকম ছিলই না। এখন যেমন দেখছিস, ছেলেদের মতো প্যান্ট পরে স্কুলে আসা, গন্ডি পাড়া করা, এরকম ছিলই না আপু। অনেক ভালো ছিল আর মেধাবী স্টুডেন্টও ছিল। বাট হঠাৎ 1 বছর আগে আপুর কি যেন হয়, অনেক কান্নাকাটি করেই খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়। আমি আর বাবা মা অনেক করে জিজ্ঞাসা করলেও মারিয়া আপু আমাদেরকে কিছুই বলে না। অনেক দিন ঘরের ভেতর থেকেও বেরই হয় না। হঠাৎ করেই একদিন ঘর থেকে বের হয়ে শপিং মলে যায়। তারপরে এরকম স্টাইলের পোশাক কিনে, তারপর বাবার কাছ থেকে টাকা নিয়ে বাইক কিনে, তারপর থেকে এমনভাবেই চলাফেরা শুরু করে। বাবা মা কিছু বলে না, কারণ আপুর ভালো মন্দ নিজেই বুঝতে পারবে এক সময় হলে। তারপর আমি আর মোস্তাফিজুর স্বস্তি নিঃশ্বাস ফেলে বলতে লাগে, ও আচ্ছা, এই ব্যাপার। তারপরে আমরা তিনজন ক্যান্টিনে বসে অনেকক্ষণ ধরে আড্ডা দিই। একটু পর আমরা তিনজনে ক্যান্টিন থেকে বের হয়ে যাই। ক্যান্টিন থেকে বের হয়ে দেখি অনেক ছেলের সমাগম আর কলেজের ক্যাম্পাসে কি যেন টানানো হচ্ছে। সেই দিকে এগিয়ে গিয়ে দেখি স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাবে বান্দরবন, তার ব্যানার টানাচ্ছে। আর এমন নিউজ শুনে সেখানে সবাই ভিড় করেছে। তারপর সেখানে আর না দাঁড়িয়ে থেকে সোজা ক্লাসরুমে চলে যায়। আমি তো জিজ্ঞেস করি বান্দরবনে যাব, তা তোরা যাবি না? হ্যাঁ, আমিও যাব। কি স্বাধীন, তুই যাবি না? জানি রে, দেখে বাসায় গিয়ে বলি যেতে দেয় নাকি। কি বলিস পাগলের মতো? বাসায় গিয়ে বললে কখনোই মানা করবে না, যদি তোর মত থাকে। আচ্ছা, তাহলে আমিও তোদের সঙ্গে যাব। তিনজনে মিলেই অনেক এনজয় করব, অনেক মজা করব। আমরা তিনজনে মিলে কথা বলছিলাম, হঠাৎ আমাদের ক্লাসের প্রিন্সিপাল স্যার আসে। প্রিন্সিপাল স্যার ক্লাসরুমে আসাতে আমরা সবাই দাঁড়িয়ে পড়ি। তারপর প্রিন্সিপাল স্যার আমাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা হয়তো শুনেছ যে আমাদের স্কুল থেকে শিক্ষাবর্ষে বান্দরবানে যাচ্ছি। তা তোমরা কে কে যাবে? তোমাদের কার কার মত আছে? দেখলাম আমাদের ক্লাসরুমে সবারই মত আছে। তাহলে আমরা কিন্তু যাচ্ছি আগামী 15 তারিখে। আজকে 10 তারিখ, আর 5 দিন বাকি আছে। তোমরা সবাই প্রস্তুতি নাও, ওকে? কথাটি বলায় স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। আর কোনো ক্লাস হয় না। কলেজ শেষ হতে যে যার বাসায় চলে যায়। আমি কলেজ গেটের সামনে রিক্সার জন্য অপেক্ষা করছি। তখনই আমার সামনে মারিয়া আপু তার বাইক দাঁড় করিয়ে বলে, দিন দিন আমার বোনের সঙ্গে তোকে ভালো করেই মেশা দেখছি। তুই আর মোস্তাফিজুর, না কি যেন নাম ছেলেটার, ও মোস্তাফিজুর, দুজনেই আমার বোনের কাছ থেকে সরে যাবে। ইভেন তুই আর মোস্তাফিজুর আমার বোনের সঙ্গে বন্ধুত্ব রাখবে না, বুঝলি কথাটা? যদি এই কথাগুলো গিয়ে আবার আমার বোনকে বলিস, তাহলে তোকে আর মোস্তাফিজুরকে কি করব তুই ভেবেও কুল করতে পারবি না। কথাটা বলে মারিয়া তার বাইক নিয়ে চলে যায়। আমাকে কোনো কথা বলতেও দেয় না সে।
তারপর আমি সেখানে দাঁড়িয়ে থাকি। একটি পর একটা রিক্সা দেখতেই রিক্সাতে উঠে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে কলিং বেল দিতেই মা এসে দরজা খুলে দেয়। কি রে বাবা, তুই আজকে এত তাড়াতাড়ি আসলি যে? তারপর মাকে আমি আমাদের কলেজ থেকে ঘুরতে যাবে বান্দরবনে সেই কথাটা বলি। তো তুই যাবি না স্কুল থেকে বান্দরবনে ঘুরতে? হ্যাঁ যাবো তো, বাট মা। কি মানে করছিস? যাবি তো যাবি, এখানে আমরা আর কি বলবো বল? এখন তুই বড় হয়ে গেছিস, আগের মতো আর ছোট নেই, কলেজে পড়িস। এখন যদি তুই নিজের ভালো নিজেই না বুঝিস তো রাখ সে সকল কথা। অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু এখনো তো তোর ছোট বোন তাদের স্কুল থেকে আসছে না। খিমার স্কুল ছুটি হয় 3টার সময়, আর এখন বাজে 4:30। তারপর আমি মার কাছে আমার ব্যাগটা রেখে বাসার গেটের সামনে থেকে আমার বোনের স্কুলের দিকে রওনা হই। এতে আমাদের বাসা থেকে আমার ছোট বোনের স্কুলে যেতে প্রায় 10 মিনিট লাগে। রাস্তা ধরে দৌড়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখতে পাই একটা বাইকের পিছনে আমার ছোট বোন। তারপর বাইকটা এসে আমার সামনে ব্রেক করে। তাদেরকে হেলমেট খুলতেই তো আমি পুরো অবাক, এ তো মারিয়া। এটা আমার বোন অরুণার সঙ্গে কি করছে? তখন আমার ছোট বোন মারিয়া বাইকের পেছন থেকে নেমে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগে, ভাইয়া জানো, আজকে স্কুল থেকে আমি বাসায় ফিরতেছিলাম, তখন ফুটপাতে থাকা কিছু ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করছিল। জানি না এই আপুটা আজকে না থাকলে আমার কি হতো। তারপর আমার কাছ থেকে আমার ছোট বোনকে ছাড়িয়ে মায়ের কাছে গিয়ে ধন্যবাদ দেই। নিজের বোনকে প্রোটেক্ট করা শিখ। আমি হয়তো আজকে ছিলাম, কালকে নাও থাকতে পারি। কথাটা বলে মারিয়া বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমি আমার ছোট বোনকে নিয়ে সেখান থেকে সোজা আমার বাসায় চলে আসি। বাসায় এসে দরজা কলিং বেল দিতেই মা দরজা খুলে দেয়। তারপর ছোট বোনকে নিয়ে সোজা বসার রুমে গিয়ে বসিয়ে গ্লাসে ভরে পানি দিয়ে খাওয়ানোর জন্য। পুরো গ্লাসের পানিটুকু একেবারে খেয়ে ফেলে আমার ছোট বোন। এতে আমি বুঝতে পারলাম আমার বোন কত ভয় পেয়েছে। তারপর আমার পকেট থেকে ফোন বের করে একজনকে ফোন করলাম। কি রে স্বাধীন, কি মনে করে ফোন করলি? নাকি ভুলে রং নাম্বারে আমার কাছে ফোন চলে এসেছে? আরে না, ভুল করে না, তোকে আমি ফোন করেছি। আচ্ছা তাহলে তো কিছু বলবি, বল। তারপরে আমি আমার বোনের সঙ্গে ঘটে যাওয়া সম্পূর্ণ কথাটা খুলে বলি। আচ্ছা ছেলেগুলো কোথায় দাঁড়িয়ে থাকে বলতে পারবি আমাকে? তারপর আমি আমার ছোট বোনের কাছ থেকে জেনে নেই ছেলেগুলো কোথায় দাঁড়িয়ে থাকে। তারপর মারুফকে বললেই ও বলে, আচ্ছা তোকে কোনো চিন্তা করতে হবে না, কালকে দেখবি তোর বোন হাসতে হাসতে বাড়িতে ফিরবে। ওকে বন্ধু, তাহলে এখন রাখি। তারপর ফোন রেখে সোজা আমি আমার রুমে চলে যাই। রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে একটা ট্রাউজার আর টি শার্ট পরে নেই। তারপর খাটে শুয়ে ফেসবুকিং করতে লাগি। ফেসবুকিং করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙতেই মোবাইলটা হাতে নিয়ে রেখে রাত্রে 8টা বেজে গেছে। তারপর শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বসার রুমে এসে দেখি আব্বু এসেছে তার কাছ থেকে। তারপর আব্বুর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরি। বাবা, কখন এসেছো তুমি? এই তো একটু আগে এসেছি। তুই ঘুমাচ্ছিলি, তোকে আর ডাক দেইনি। তা বাবা, তোর নতুন কলেজ কেমন চলছে, তোর পড়াশোনা? হ্যাঁ বাবা, অনেক ভালোই চলছে পড়াশোনা। তারপর বাবার সঙ্গে আরো টুকিটাকি কিছু কথা বলে খাওয়া দাওয়া করে সোজা আমার রুমে এসে পড়তে লাগে। রাত্রে যখন 12টা বেজে যায় তখন পড়ার টেবিল থেকে উঠে খাটে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম ভাঙাই অনেক দেরি করে। মোবাইলটা হাতে নিয়ে দেখি 8টা বেজে গেছে। আমি তো দেখে অবাক, কারণ লেট হয়ে গেছে। মা একবারও আমাকে ডাক দিল না। তারপর আমি দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা খাবার টেবিলে চলে আসি। খাবার টেবিলে এসে দেখি মা বাবা বোন বসে আছে। একে একে সবার সঙ্গে কথা বলছি। আমাকে দেখে মা অবাক হয়ে যায়। কি রে বাবা, তুই কই থেকে উদার হলি? আর আজকে হাঁটতে যাস নাই? না মা, আজকে হাঁটতে যায় নাই। তা তুমি আমাকে ডাক দেবে না? আরে আমি তো ভেবেছি তুই হাঁটতে গিয়েছিস, তাই জন্য তোকে আর ডাক দেইনি। ওহ আচ্ছা, এত কথা না বলে এখন খেতে দাও তো, কলেজে যেতে হবে, অনেকটা লেট হয়ে গেল আজকে। তারপর দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে গিয়ে সেই আমার চিরচেনা লোক, একটা মোটা ফ্রেমের চশমা, ঢিলেঢালা শার্ট, ঢিলাঢালা প্যান্ট পরে ব্যাগ কাঁধে জড়িয়ে বাসা থেকে বের হই। আর একটা কথা, আপনারা হয়তো ভাবতেছেন আমরা অনেক গরিব, বাট না, আমার বাবার কোম্পানি বাংলাদেশের টপ 10-এর ভিতরে আছে। বাট আমাদেরকে দেখে কেউ বলতে পারবে না
আমরা এত বড় কোম্পানির মালিক, সব সময় আমরা সিম্পলভাবে জীবন লিড করে থাকি। কথাগুলো বলতে বলতে আমার সামনে এসে একটা রিক্সা ব্রেক করে। রিক্সাওয়ালার দিকে তাকিয়ে দেখি সেই দিনে সেই রিক্সাওয়ালা মামা। মামা আজকেও কি কলেজে যাবেন? হ্যাঁ মামা, যাব, চলুন তাহলে। তারপর আমি রিক্সায় চলে বসি। রিক্সা চলছে তার আপন গতিতে। একটু পর রিক্সা এসে আমাদের কলেজের সামনে ব্রেক করে। তারপর আমি রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ভাড়াটা মিটিয়ে কলেজের গেট দিয়ে প্রবেশ করতে যাব, অমনি পাশে তাকিয়ে দেখি মারিয়া আর তার বান্ধবীরা আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি তাদের কাছে গিয়ে বলতে লাগি, আপু আসসালামু আলাইকুম। কথাটা বলে সেখান থেকে ফিরে আসতে যাব, অমনি মারিয়া আমাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ আপনাকে তো তোকে কি বলেছে মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ আপু, মনে আছে। তারপর আমি সেখান থেকে চলে আসি। অন্যদিকে মারিয়ার বান্ধবী সাদিয়া মারিয়াকে উদ্দেশ্য করে বলে, কিরে মারিয়া, তুই আবার ছেলেটাকে দিয়ে কি অকাপটাই করবি? তারপর মারিয়া কালকে আমাকে বলা কথাগুলো ওর বান্ধবীকে বলে। তুই এত নিচু হয়ে গিয়েছিস মারিয়া, একটা ছেলে তোকে চিট করেছে, তাই জন্য কি তুই প্রত্যেকটা ছেলেকে দোষারোপ করবি? কথাগুলো সাদিয়া মারিয়াকে উদ্দেশ্য করে বলে। অন্যদিকে আমি সোজা আমার ক্লাসরুমে চলে আসি। ক্লাসরুমের ভিতরে ঢুকে দেখি মোস্তাফিজুর আর নীলা বসে দুজনে মিলে আড্ডা দিচ্ছে। আমি ওইদিকে এক পলক তাকিয়ে পেছনে গিয়ে বসে পড়ি। মোস্তাফিজুর আর নীলা আমার এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়। দুজন দুজনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কি রে, ওর আবার কি হলো? আমাদেরকে দেখেও না দেখার ভান করে আমাদের সঙ্গে কোনো কথা না বলে পেছনে গিয়ে বসে পড়লো। সেই সময়টা তো আমি বুঝতেই পারছি না রে। চল তো ওকে গিয়ে জিজ্ঞাসা করি। তারপর নীলা আর মোস্তাফিজুর তাদের সিট থেকে উঠে আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, কি রে, কি হয়েছে তোর? আমাদের সঙ্গে কথা না বলেই এখানে এসে বসে পড়লি যে? তোদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না, তার জন্য আমি এইখানে এসে বসেছি। আমার কথা শুনে ওরা দুজনে আমার দিকে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। সেদিকে আমি আর কোনো ভ্রুক্ষেপ না দিয়ে সোজা হয়ে মাটির দিকে তাকিয়ে বসে আছি। একটু পর নীলা আমাকে উদ্দেশ্য করে বলে, বুঝতে পেরেছি আপু, তুমি কিছু একটা বলেছে তাই না? নীলার মুখ থেকে এমন কথা শুনে থতমত খেয়ে নীলাকে উদ্দেশ্য করে বলি, না না না, মারিয়া আপু আমাকে কিছুই বলেনি। প্লিজ মারিয়া আপুর কাছে তুই যাস না। আমি ভালো করে জানি তোকে আপু কিছু একটা বলেছে তাই না? তোকে ভয় দেখিয়েছে? আপু আমার সঙ্গে কথা বলতেই মানা করেছে? না না, মারিয়া আপুর কাছে গিয়ে তুই কিছু বলিস না প্লিজ। মুখে আমি স্পষ্ট ভয়ের ছাপ দেখতেই পাচ্ছি। আজ জানি ওই ভয়টা তুই আপুকে দেখে পাচ্ছিস। শোন, তোকে বলতে হবে না, আমি ভালো করে জানি। এর আগেও আমার যতগুলো ছেলে বন্ধু ছিল প্রত্যেকের সঙ্গেই আমার বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে আপু। জিজ্ঞেস করলে কিচ্ছু বললো না, বাট আমার ছেলে বন্ধু আপু দেখতেই পারে না। আজকে গিয়ে আপুকে আমি বলবো কেন আমার ছেলে বন্ধু দেখতেই পারেন না। আমি অনেক করে মানা করে নীলাকে তার বোনের কাছে না যেতে, বাট নীলা আমার কোনো কথা না শুনে তার বোনের কাছে চলে যায়। এদিকে তো আমি ভয়ে আছি, না জানি আজকে মারিয়া আপু আমাকে কি করে। অন্যদিকে, কি রে আপু, তুই কি স্বাধীনকে ভয় দেখিয়েছিস? ও আমাদের সঙ্গে কথা বলছে না, আমরা কথা বলতে গেলেও আমার কথা বলছি না আমাদের সঙ্গে। তা তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন? ওকে গিয়ে জিজ্ঞেস কর কেন তোর সাথে কথা বলছে না। আমি ভালো করে জানি আপু, তুই স্বাধীনকে কিছু বলেছিস। দেখ, এখন আমি কলেজে উঠেছি, আমার পার্সোনাল লাইফ নিয়ে তোকে মাথা না ঘামালেও হবে। অনেক বড় হয়ে গেছিস তুই, আজকে বাসায় যা, বাবাকে সব কথা খুলে বলবো। কি বলবি তুই? আমরা কি প্রেম করছি? জাস্ট ফ্রেন্ড। দেখ আপু, এখন আমি বড় হয়েছি, আমার ফ্রেন্ড সার্কেল থাকার দরকার। যদি ফ্রেন্ডই না থাকি তাহলে কলেজে এদের এসে কাদের সঙ্গে এনজয় করবো বল? আর স্বাধীন মোস্তাফিজুর দুজনেই অনেক ভালো ছেলে। 2 দিনেই ওদেরকে এত ভালোভাবে চিনে ফেলেছিস? আচ্ছা, ওকে আমি বলবো তোদের সঙ্গে কথা বলতে। এখন তোর ক্লাসে যা। তারপর আমি আপুর কাছ থেকে সোজা আমার ক্লাসেই চলে আসি। আমি তো নীলা থেকে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে আছি। ওইভাবে তাকাতেই হবে না, আমি ভালো করে জানি আপু তোকে কিছু বলেছিল, তার জন্য তুই আমার সঙ্গে কথাই বলছিলি না। আপুকে বলেছি, আর আপু বললো তোকে দেখা করে আমার সঙ্গে কথা বলার জন্য বলবে। এখন তো তাহলে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। ওকে কথাটি বলে পেছন সাইড থেকে উঠে গিয়ে নীলার মোস্তাফিজুরের কাছে গিয়ে বসে পড়ি। এইভাবে কেটে যায় 5টা দিন। সবাই প্রস্তুতি নিয়ে কলেজে চলে এসেছে। ও আপনাদের তো বলতে ভুলে গেছি,
আজ আমরা কলেজের সবাই মিলে শিক্ষা সফরে যাচ্ছি বান্দরবন। তারপর এক এক করে যে যার বাসে ওঠে। আমরা যে বাসটাতে যাব সেই বাসে উঠে দেখি পেছনের সিটগুলোতে মারিয়া তার বান্ধবীরা বসে নাচানাচি করছে। মনে মনে ভাবলাম তাদের কাছ থেকে দূরত্ব বজায় নিয়ে থাকতে হবে। তার জন্য সামনের সিটগুলোতে বসে পড়ি। সামনের সিটে আমি বসে আছি, তার পেছনের সিটে নীলা আর মুস্তাফিজুর বসে আছে। বাস ছেড়ে দেয়। কলেজের ভেতর থেকে এক এক করে 10টা বাস বের হয়। পুরো কলেজে ধরতে গেলে সবাই যাচ্ছে ঘুরতে বান্দরবন। পেছনের দিকে তাকিয়ে লাউডস্পিকারে গান বাজিয়ে নাচে মারিয়া আপু আর তার বান্ধবীরা। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। বাসের জানালা দিয়ে রাতের সৌন্দর্য উপভোগ করছি আমি। আপনাদের আমার সম্পর্কে একটা ভয়ঙ্কর অতীত বলি। আমাকে এখন যেরকম দেখছেন হাবলাকান্ত, আমি ঠিক আগে তেমন ছিলাম না। অনেক স্টাইল নিয়ে চলাফেরা করতাম, বাবার টাকা উড়াতাম, তাতে মা বাবা কখনোই কিছু বলেনি। হঠাৎ একটা মেয়েকে অনেক পছন্দ হয় আমার, তাকে প্রপোজ করতে এসেও না বলে না আমাকে। ভালোই চলছিল আমাদের ভালোবাসার সম্পর্ক। মেয়েটিও আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আমিও মেয়েটিকে ছাড়া কিছুই বুঝতাম না। প্রায় সময় মেয়েটি আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিত। টাকা নিয়ে কি করে ওকে জিজ্ঞেস করলে বলতো সে তাকে কলেজের ক্লাবের জন্য টাকা দিতে হবে। আমি তাকে কখনো মানা করিনি। একদিন বন্ধুদের ট্রিট দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যাই। গিয়ে তো আমি অবাক হয়ে যাই, কারণ আমার ভালোবাসা অন্য একটা ছেলের হাত ধরে রেস্টুরেন্টের একটা কোনায় বসে কথা বলছে। এমন দৃশ্য দেখে আমি রেগে যাই। মেয়েটির দিকে এগোতে যাব, অমনি পেছন থেকে আমার বন্ধু বলে, শোন, এখন কিছু বলিস না, আগে ওর পিছনের সিটে গিয়ে বয়, দেখ কি বলে ওরা দুজনে। আমরা যা ভাবছি তা নাও হতে পারে, ওরা দুজনে তো বন্ধু হতে পারে। আমি আমার বন্ধুর কথা শুনে ওরা যে টেবিলে বসে আছে তার পেছনের টেবিলে গিয়ে বসে ওদের কথা শুনছি। বেবি, তুমি এত চিন্তা করো কেন? ওকে তো কখনোই আমার কাছে আসতেই দিইনি। আর তুমি ভাবছো কিনা রোমডেট? শোনো, আমি তোমাকে ভালোবাসি আর ওর সঙ্গে শুধু টাইম পাস করি। ওর কাছে যখন টাকা চাই তখনই দেয়। ওর টাকা কি আমি ভালোবাসি? ওকে না। আমি তো জানি আমার বেবিটা অন্য কারোর সঙ্গে রাত কাটাতে পারে না। বেবি আজকে হোটেলে যায়। তাতে আমার কোনো আপত্তি নেই, বাট তুমি আমাকে বিয়ে কবে করবে সেটা তো বলো না, শুধু বলো পরে। তোমাকে তো বললাম আমি বিয়ে করব, বাট একটু সময় দিতে হবে আমাকে। ওকে। কথাটি বলে ওরা যখন ওদের টেবিল থেকে উঠতে যাবে, মেয়েদের সামনে গিয়ে বলতে লাগে, এই তোর ভালোবাসা? আর কি বলেছিলি তুই আমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারিস না? তাহলে সবকে ছিল আমার টাকার প্রতি তোর ভালোবাসা ছিল, তাই না? তারপর আমি আমার পকেট থেকে 1000 টাকার বান্ডেল বের করে মেয়েটির মুখে ছুঁড়ে মারি, এই নে টাকা, আর কখনই আমার লাইফে আশেপাশে আসার চেষ্টা করবি না। কথাটা বলে আমি সেখান থেকে চলে আসি। তারপর অনেক দিন ঘরবন্দি হয়ে থাকি। কখনো ভাবতেও পারিনি আমি যাকে এতটা ভালোবাসি সে আমার চিট করবে। তারপরে সেই কলেজটা থেকে বের হয়ে এই কলেজে ভর্তি হয়ে আসি আর ভাবি যে আমার এমন হ্যাবলাকান্ত চেহারা আর এমন স্টাইল দেখে যে আমাকে ভালোবাসবে সেই প্রকৃত ভালোবাসবে। হঠাৎ কারো ডাকাতে আমার ঘোর ভেঙে যায়। বাইরের দিক থেকে দৃষ্টি সরিয়ে পেছনের দিকে তাকাইতে দেখি মুস্তাফিজুর। দেখ, আমরা সবাই নাচছি, তুই এখানে বসে আছিস কেন ভাই? আমাদের সঙ্গে তুইও আনন্দ কর। না, আমার এগুলো ভালো লাগেনি, আমি বসে আছি, তো আনন্দ কর। না, তোকে আসতেই হবে। তারপর মুস্তাফিজুর আমার হাঁটি ধরে সিট থেকে উঠে বাসের পেছনে গিয়ে আমার হাঁটি ধরে নাচতে লাগে। ওই দেখে মুস্তাফিজুর এমন কাণ্ড দেখে মারিয়া আর তার বান্ধবীরা হাসাহাসি করছে। হাসি দেখে আমার অনেকটাই খারাপ লাগে। তারপর আমি মুস্তাফিজুর তালে তাল মিলিয়ে নাচতে লাগে। সবাই তো দেখে অবাক, তো ছেলেটাও এমন সুন্দরভাবে নাচতে পারে। নীলা আরও কিছু ছেলেরা শীষ বাজাচ্ছে। তারপর গান শেষ হলে আমি পুনরায় এসে আমার সিটে বসে পড়ি। মুস্তাফিজুর আর আমাকে দ্বিতীয়বার ডাকেনি, কারণ আমি এগুলো কখনোই পছন্দ করি না। আমার সিটে এসে হালান দিতেই আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙিয়ে দেখি গাড়ি চলছে তার আপন গতিতে। ঢাকা থেকে বান্দরবন আসতে অনেকটা সময় লাগে। পেছনের দিকে তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে। বোধহয় রাতভর অনেক এনজয় করেছে, তাই সবাই ঘুমাচ্ছে। বাস চলছে তার আপন গতিতে। একটু পর বান্দরবনে গাড়ি এসে ব্রেক করে। সবাইকে ডাক দিতেই সবাই উঠে পড়ে। তাদের নিজ নিজ ব্যাগপত্র নিয়ে বাহির হয়ে সকালে মনোমুগ্ধকর পরিবেশটা
উপভোগ করতে লাগে। আমি একটু সাইডে গিয়ে বোতল থেকে পানি বের করে মুখে দিয়ে ফ্রেশ হই। পেছন ফিরে যে উঠতে যাব, অমনি মারিয়া আমার কাছে এসে আমার হাতে থেকে বোতল কেড়ে নিয়ে মুখে পানি দিতে লাগে। আমি তো দেখে অবাক হয়ে মারের দিকে তাকিয়ে আছি। কিরে, এমন করে তাকিয়ে আছিস কেন? মারিয়াপুর কথা শুনে আমি অন্য পাশ হয়ে তাকাই। তারপর মারিয়া আমার হাতের বোতলটা খসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর এক এক করে সবাই যে যার ব্যাগপত্র নিয়ে পাহাড়ে উঠতে লাগে। তারপর সবাই একটা পাহাড়ের ওপর গিয়ে দাঁড় হয়। তারপর প্রিন্সিপাল স্যার আমাদেরকে উদ্দেশ্য করে বলে, আমরা এখানে এসেছি আজকের রাতটা এখানেই ক্যাম্প করে থাকবো। কালকে সকাল হলে আমরা 4-5টা ঘুরে আবার ঢাকায় ব্যাক করব। তারপর সবাই যে যার পছন্দের জায়গাগুলোতে ক্যাম্প করে থাকার জন্য। ক্যাম্প করতে করতে সবার দুপুর হয়ে যায়। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে 5:30টায় ঘুরতে লাগে সবাই। আমি মোস্তাফিজুর আর নীলা 3 জনে মিলে হাঁটছি নদীর ধারে। আমাদের পিছু পিছু দেখি মারিয়াপু আর মারিয়াপুর বান্ধবীরাও আসে। ভাবলাম তারাও হয়তো এত সুন্দর নদী থেকে উপভোগ করছে। তারপর আমরা 3 জনে মিলে পিক উঠাতে লাগি। অন্যদিকে দেখি আমাদের দেখা দেখি মারিয়াপুরাও পিক চলছে। এভাবে ঘুরতে ঘুরতে বিকাল হয়ে যায়। তারপরে সবাই যে যার ক্যাম্পে চলে আসে। বিকেলে খাওয়া দাওয়া শেষ করে স্যার আর সবাই মিলে একসঙ্গে বসে গানের প্রতিযোগিতা হয়। যে ভালো গান করছে তাকে স্যার ম্যাডাম আরো অনেক টাকা উপহার দিচ্ছে। অর্থাৎ মারিয়াপু আমাকে দেখে স্যার ম্যাডামকে উদ্দেশ্য করে বলে, স্যার, স্বাধীন অনেক ভালো গান করতে পারে। আমি একবার গান শুনেছি, অনেক ভালো গান করে। কথাটা বলে লোকচক্ষুর আড়ালে মারিয়া হাঁটছে। সবার সামনে আমাকে অপমান করার জন্য মালের এমন বুদ্ধি। মাঠের দিকে আমি মুচকে এসে সকলের সামনে দাঁড় হয়ে গান করতে লাগে। আমার এমন গান গাওয়াতে সবাই আমার দিকে তাকিয়ে গান উপভোগ করছে। মারিয়া তো অবাক হয়ে আছে, কারণ কখনো কল্পনা করেনি যে এমন একটা ক্ষেতমার্কা ছেলে এত ভালো গান করতে পারে। সাইডে একটা ছেলে গিটার আমার দিকে এগিয়ে দেয়। তারপর আমি গিটারটা নিয়ে বাজাতে লাগে আর গান গাইতে লাগে। সবাই যেন অবাক হয়ে আছে, এ যেন আমার মাঝে ভিন্ন কোনো স্বাধীনকে দেখতে পায়। যে ছেলেটা গ্রামে সেখানে তাও এমন স্টাইলিশ গান গাইতে পারে। সবাই আমার দিকে আহাম্মকের ন্যায় তাকিয়ে আছে। গান গাওয়া শেষ হলে আমি বসে যাব, অমনি স্যার আমাকে উদ্দেশ্য করে আবার বলে, তোমার গান অনেক সুন্দর হয়েছে স্বাধীন, তুমি আর একটা গান গাও। স্যারের কথা আমি ফেলতে না পেরে গিটারটা বাজিয়ে আরেকটা গান ধরি। অন্যদিকে মারিয়া আমার এমন রূপ দেখে যেন অবাক হচ্ছে। বাসের মধ্যে তখন অমন নাচ, এমন আবার সবার সামনে এত সুন্দর গান গাওয়া, পুরো অবাক হচ্ছে সে। ধীরে ধীরে আমার প্রতি মারিয়াপু কেমন যেন দুর্বল হয়ে পড়ছে। দেখ মাইয়া, তুই বলে কি ভাবছিস? ও তো ছোট, আর তুই ওর থেকে 2 বছরের বড়। ওর মতো খ্যাত ছেলের জন্য তোর কখনো ফিলিংস করতে পারে না। আর কি প্রতিজ্ঞা করেছিস? তুই কখনো রিলেশন করবি না, সারা জীবন এমন হয়ে থাকবি। কথাগুলো মনে মনে ভাবছিল মারিয়া আপু। আমার গান গাওয়া শেষ হলে বসে যাব, অমনি স্যার ডাক দিয়ে তার পকেট থেকে 1000 টাকার 2টা নোট আমাকে দেয়। স্যারের দেখা দেখি প্রত্যেক স্যার ম্যাডাম আমাকে 1000-এর 2টা নোট করে উপহার দেয়। এভাবে গানের পর্বটা শেষ হয়। তারপর সবাই খাওয়া দাওয়া করে রাতে অনেক হওয়াতে ক্যাম্পের ভিতর গিয়ে ঘুমিয়ে পড়ি। আমি এখানে আসার পর বাড়ির কারোর সঙ্গে একটাবারও কথা বলা হয়নি। তারপর আমি ক্যাম্পের বাইরে গিয়ে ফোনটা বের করে দেখি এখানে 1% নেটওয়ার্কও নাই। এই পাশ ওপাশ ঘোরাঘুরি করছি, অমনি পেছন থেকে কে যেন আমার হাত চেপে ধরে। পেছনে তাকে দেখে মারিয়া আপু। তারপর আমি মারিয়া আপুকে উদ্দেশ্য করে বলি, আপু কি হয়েছে? আপনি আমার হাত ধরলেন কেন এভাবে? চোরের মতো এমন এপাশ ওপাশ ঘোরাচ্ছিস কেন? তোর মতলবটা কি বলতো? কোনো মতলবই না, আমি বাড়িতে কথা বলবো, বাট এইখানে দেখো একটু নেটওয়ার্ক নাই, তাই এপাশ ওপাশ করছি, যদি একটু নেটওয়ার্ক আসে। ও আচ্ছা, এই ব্যাপার। তারপর মারিয়া আপু আমার হাত ছেড়ে দেয় কিছু একটা ভেবে। আমাকে উদ্দেশ্য করে বলে, তুই তোর মা বাবার সাথে কথা বলবি? আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তাহলে চল, এই পাহাড়ের নিচে সুন্দর একটা গ্রাম আছে। আমি এর আগেও বান্দরবনে অনেক এসেছি। এই গ্রামটা তো অনেক ঘুরেছি। ওখানে নেট পাওয়া যায়। আর আমি কিছু শাড়ি কিনবো ওখান থেকে। ওখানকার শাড়িগুলো না অনেক ভালো হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো রাত 10টা বাজে, তোমার জন্য এখনো শাড়ির দোকান খোলা আছে? আরে তুই জানিস না, ওখানে দোকানটা রাত দিন 24 ঘন্টাই খোলা থাকে, কারণ এখানে পর্যটক কেন্দ্র, তার জন্য। আমি কিছু একটা ভেবে মারিয়া আপুকে হ্যাঁ বলি, কারণ বাড়িতে মা বাবাকে ফোন করে না বললে তারা অনেক চিন্তা করবে আমাকে নিয়ে।
আমি কিছু একটা ভেবে মারিয়াপুর দিকে প্রশ্ন ছুড়ে দেই। আপু, তুমি আমাকে নিয়ে যাবে কেন? তোমার বান্ধবীদেরকেও তো নিয়ে যেতে পারো, তাই না? আর বলিস না, ওরা রাতের এনজয় করে করে টায়ার্ড হয়ে গেছে, তাই বললো যে তারা ঘুমাবে। আর আমি ওদেরকে ফাঁকি দিয়ে বাইরে এসে দেখি তুই বাইরে দাঁড়িয়ে আছিস, তাই তোকে নিয়ে যাওয়ার চিন্তাই করে যাচ্ছি। আচ্ছা যাই হোক, যাবে কি যাবে না সেটা বল। আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তাহলে আয় আমার পিছু পিছু। তারপর আমি মারিয়াপুর পিছু পিছু হাঁটতে লাগি। তারপর মারিয়াপুর সঙ্গে পাহাড়ে গা ঘেঁষে ফোনের ফ্ল্যাশে যতটুকু আলো আছে তা দিয়ে দেখে দেখে নিচে নামছি। পাহাড় থেকে নামতে নামতে হঠাৎ মারিয়াপুর পা ফসকে যায়। আমার হাত ধরতে যাবে অমনি আমাকে নিয়ে পাহাড় থেকে ঘুরে ঘুরে পড়তে লাগে। পাহাড় থেকে পড়তে পড়তে রাস্তায় এসে পড়ি আমরা দুজন মিলে। একে অন্যজনের শরীরের ওপর শুয়ে আছি। হঠাৎ কিছু মানুষ আমাদের সামনে এসে আমাদের দিকে তাদের হাতে থাকা লাইটটা ধরে। আমাদেরকে এই অবস্থায় দেখে তারা অন্য কিছু ভেবে নেয়। তারপর আমাদের কাছে এসে বলতে লাগে, তোমাদের মতো ছেলেপেলেরা এখানে এসে এই গ্রামের নামটা নষ্ট করছে। তোমাদের দুজনকে আর ছাড়া যাবে না। লোকগুলোর কথা শুনে মারিয়া আপু আমার শরীরের উপর থেকে উঠে পড়ে। আমি উঠতে পারছি না, শরীরে অনেক জায়গায় কেটে গেছে। মারিয়া আপু আমার হাত ধরে শোয়া থেকে উঠে দাঁড় করায়। তাদেরকে উদ্দেশ্য করে মারিয়া আপু বলে, আঙ্কেল, আপনারা যা ভাবছেন সম্পূর্ণ ভুল। আমরা পাহাড় থেকে নিচে নেমেছিলাম, পাহাড়ের থেকে পা ফসকে নিচে পড়ে যাই গ্রামের। আমি তো ভীতু হয়ে সেইখানে দাঁড়িয়ে আছি। মারিয়া আপু অনেক করে তাদেরকে বোঝানোর চেষ্টা করলো, বাট তারা মারিয়া আপুর কথা কোনো ভ্রুক্ষেপও দেখালো না। তারপর আমাকে আর মারিয়া আপুর হাত ধরে তারা কোথায় যেন নিয়ে যাচ্ছিল। একটু পর তারা একটা বিশাল বাড়ির সামনে নিয়ে গিয়ে বাড়িতে থাকা একজনকে বলে ডাকতে লাগে, মেম্বার সাহেব বাইরে আসুন। লোকটার কথা শুনে মেম্বার সাহেব বাড়ির ভেতর থেকে বের হয়। মেম্বার সাহেব, এরাই তো আমাদের গ্রামের নামটা নষ্ট করছে। আজকে এদেরকে নষ্টামি করার সময় হাতে নাতে ধরে ফেলি, তারপর আপনার কাছে নিয়ে আসি। আপনি এদের একটা বিচার করেন। লোকটার কথা শেষ হতে আমি মেম্বার সাহেবকে উদ্দেশ্য করে বলি, আঙ্কেল প্লিজ বিশ্বাস করুন, ওনারা আমাদেরকে ভুল ভাবছেন। ওনারা যা ভেবেছে তা সম্পূর্ণ ভুল। পাহাড় থেকে নিচে গ্রামটাতে আসিলাম, পা পিছলে পাহাড় থেকে পড়ে যায় আমরা দুজনে। এই দেখেন আমাদের গায়ে জায়গায় কেটে গেছে। তারপর আমি মেম্বারকে আমাদের গায়ে থাকা স্থানগুলো দেখাতে লাগে। তখন পেছন থেকে আরেকটি লোক বলে ওঠে, শোনো বাবা, তোমার কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে, বাট কি করবো এত রাতে? তোমরা পাহাড় থেকে নিচে নামতে গেলে কেন? সকালে যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তোমাদেরকে দিয়ে দিবে, তাহলে তোমরা বিয়ে করে নাও। তারপর আমি আর মারা আপু মেম্বার সহ গ্রামের সকলকে বোঝানোর চেষ্টা করি, বাট তারা আমাদের কথা কোনো কর্ণপাতই দেয় না। তারপর গ্রামের মেম্বার গ্রামের কাজীকে ফোন করে আসতে বলে কাজে আসতেই আমাদের বিয়ে করে দেয়। তারপর মেম্বার আমাদের কাছে এসে বলে, না থাকবো না, আমাদের পাহাড়ের উপরে ক্যাম্প আছে, আমরা ওখানেই থাকবো। আর যার জন্য এসেছিলাম তা তো আর হলো না। তারপর এক এক করে সবাই সেই বাড়ি থেকে চলে যায়। মানুষজনের সমাগম শেষ হলে আমি আর মারিয়া আপু সেই বাড়ি থেকে চলে আসি। তখন মারিয়া আপুকে উদ্দেশ্য করে বলি, আপু তুমি যেন কি কিনবে তা কিনবে না। আমার এমন কথা শুনে রেগে যায়, ঠাস করে আমার গায়ে থাপ্পড় লাগিয়ে বলতে লাগে, আজ তোর জন্যই এমনটা হলো। তোকে যদি না বলতাম, আমি যদি একা আসতাম তবে ভালো হতো। আর মারিয়াপুর আমার কথা শুনে আমি মাটির দিকে তাকিয়ে হেঁটে চলেছি। একটু পর একটা বাজারের সামনে চলে আসি আমরা। তারপর মারিয়াপু তার পছন্দ মতো অনেকগুলো শাড়ি সহ নানান ধরনের কসমেটিক্স কিনতে লাগে। আমিও মারিয়াপুর সঙ্গে আমার বোন আর মায়ের জন্য শাড়ি সহ অনেকগুলো কসমেটিক্স পণ্য কিনি। বিলটা পেমেন্ট করে সেখান থেকে আসে যাব, অমনি মারিয়াপু পেছন থেকে বলে, তোর কাছে টাকা হবে? আমার ব্যাগটা হারিয়ে ফেলেছি ওই পাহাড় থেকে পড়ে যাওয়ার সময়। হ্যাঁ আছে, অল্প কিছু টাকা আছে, দেখেন তো এতে হবে নাকি। তারপর আমি আমার পকেট থেকে টাকা বের করে মারিয়াপুকে দেই। হ্যাঁ হয়ে যাবে। তারপর মারিয়াপু অনেকগুলো কসমেটিক্স আর শাড়ি কেনে। বাজার থেকে বের হই আমরা। বাজারে বাইরে এসে আমরা ফোনটা বের করে দেখি ফোন বন্ধ হয়ে আছে। ফোন চালু করে মার কাছে ফোন করে। প্রথমবার ফোন করাতেই মা রিসিভ করে ফেলে। ওই পাশ থেকে মা বলে, কি রে বাবা, কেমন আছিস? আর কখন গিয়েছিস? ফোন করে আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? আসলে মা আমরা যেখানে ক্যাম্প করেছি সেখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, তো পাহাড়ের নিচে নেমে তোমাকে ফোন করলাম। এত রাতে একা একা পাহাড়ের নিচে নামতে গেলি কেন? না মা, আমি একা না, মানে আমার সঙ্গে একটা সিনিয়র আপু আছে। তারপর আম্মুর সঙ্গে আরো কিছু কথা বলে ফোনটা রেখে দিই।
ফোন রেখে দিয়ে মারিয়াপুর দিকে তাকিয়ে দেখে মুখ গম্ভীর হয়ে আছে। আমি মারিয়াপুকে জিজ্ঞেস করি, আপু কিছু কি হয়েছে তোমার? না মানে আমার টাকার ব্যাগটা হারিয়ে ফেলেছি, সেখানে অনেকগুলো টাকা ছিল, ইভেন আমার ফোনটাও ছিল। তারপর আমি আর আপু পাহাড়ের গা ঘেঁষে ওপরে উঠছি আর চারদিকে লক্ষ্য করছি কোথাও ব্যাগটা পড়ছে কিনা। অনেকটা উঠে উপরে ওঠার পর দেখি একটা গাছের সঙ্গে মারিয়াপুর ব্যাগটা বেঁচে আছে। তারপর আমি মারিয়াপুকে উদ্দেশ্য করে বলি, আপু ওই যে দেখো, ওই যে তোমার ব্যাগ, তুমি আমার হাতটা ধরো, আমি ব্যাগটা নিয়ে আসি। তারপর মারিয়াপু আমার হাত ধরে, আমি হালকা ঝুঁকে ব্যাগটা ধরে যেই ফিরতে যাব অমনি পড়ে যেতে লাগি। তখন মারিয়া টান দেয়, তা সামলাতে না পেরে মারিয়াপুর গায়ের উপর পড়ে ঠোঁটে ঠোঁস লেগে যায়। পাহাড় থেকে পড়ে যাওয়াতে আমার মোটা ফ্রেমের চশমাটাও ভেঙে গুঁড়ো হয়ে কোথাও যে পড়ে গেছে তাও জানি না। গায়ে থাকা টি শার্টটা ছিঁড়ে যাওয়াতে সেটাও খুলে ফেলেছি। সিক্স প্যাকওয়ালা বডি মারিয়াপু আমার চোখের দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে আর অবাক হচ্ছে, কারণ একটা হ্যাবলাকান্ত ছেলের কখনোই এমন সিক্স প্যাকওয়ালা বডি থাকতে পারে না। এর পেছনে অন্য কোনো রোগ আছে, তা আমার বের করতে হবে। আমার ঘোর ভেঙে যায় মারিয়াপুর ধাক্কা দেওয়াতে। তারপর মারিয়াপুর বুকের উপর থেকে উঠে আমি দাঁড়াই। একে অন্যের সঙ্গে কোনো কথা বলছি না, চলছি আপন গতিতে পাহাড়ের পথে। একটু পর পাহাড়ের উপরে উঠে আসি, তারপর যে যার ক্যাম্পে গিয়ে শুয়ে পড়ি। আজকে ঘটে যাওয়া কথাগুলো মনে পড়তেই বারবার অবাক হয়ে যাচ্ছে। কি হলো আজকে আমার আর মারিয়াপুর বিয়ে হয়ে গেল, ভাবতেও অবাক লাগছে। জানে না মারিয়াপু আমাদের বিয়েটা কেমন ভাবে নেবে। দেখেন তো সে কখন থেকে মারিয়াপু করছে, এখন তো উনি আমার বউ, তাহলে এখন থেকে মারিয়া বলে ডাকবো। কথাগুলো আনমনে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। অন্যদিকে মারিয়াপু দু চোখে কোনো ঘুম নেই, বারবার আজকে ঘটে যাওয়া বিষয়গুলো মাথায় নাড়াচাড়া দিয়ে উঠছে আর ভাবছে, তাহলে কি আমি ছেলেটাকে মানিয়ে নেব? বাঙালি মেয়েদের তো বিয়ে হয় একবার। ছেলেটাকে মানিয়ে নিয়ে ওর সাথে সংসার করা, ওর সঙ্গে যতই মিশছি সে ততই অবাক হচ্ছে। এতদিন আমার সাথে কথা বলেছে, দেখেছি মাটির দিকে তাকিয়ে থাকে, কখনো আমার দিকে তাকিয়েও কথা বলেনি। সব ছেলেরা কি এটা বললে? তাহলে তো ভুলই হবে। ওকে আমার জীবন সঙ্গী করবো আর ওর রূপ পরিবর্তন করবো আমি, আর এই হবে আমার আগামী দিনের পথ চলার সঙ্গী। কথাগুলো বলেই মারিয়া ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। অন্যদিকে আমি কোনো নামগন্ধই নেই। তারপর মোস্তাফিজুর আমার ক্যাম্পের সামনে এসে আমার নাম ধরে ডাকতে লাগে, কারণ ডাকাডাকির শব্দতে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে ক্যাম্পের চেন খুলে বাইরের দিকে তাকিয়ে দেখি মোস্তাফিজুর আমাকে ডাকছে। আমি ওকে উদ্দেশ্য করে বলি, কি রে এত ডাকাডাকি করছিস কেন? ডাকাডাকি করবো না, দেখেছিস কটা বেজে গেছে? তারপর ফোনটা হাতে নিয়ে দেখি ফোনে 9টা বেজে গেছে। তারপর আমি আমার ক্যাম্প থেকে বের হয়ে বোতল নিয়ে মুখে পানি দিয়ে তারপর পুনরায় আমার ক্যাম্পে ঢুকে কালকের কাদা মাঠে যুক্ত প্যান্ট আর শার্টগুলো খুলে নতুন করে টি শার্ট আর একটা জিন্স পরে নেই। তারপর আমি আমার তাঁবু থেকে বের হই। আমি দেখে মোস্তাফিজুর চোখ যেমন কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রত্যেকদিনের স্বাধীন আর আজকে স্বাধীনের মধ্যে অনেকটাই তফাৎ। নাই চোখে মোটা ফ্রেমের চশমা, নাই ঢিলাঢালা প্যান্ট, নাই লোমবাড়ি শার্ট গায়ে। এরপর সেখানে আর না দাঁড়িয়ে থেকে আমি আর মোস্তাফিজুর খাওয়া দাওয়ার জন্য চলে যাই। সবাই যেন আজকে এক নতুন স্বাধীনকে দেখতে পাচ্ছে। সবাই কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্যদিকে মারিয়া ঘুম থেকে উঠে কালকে কিনে আনা একটা শাড়ি পরে নেয়। বাইরে বের হয়ে আমাকে এমন রুমে দেখেও ক্রাশ খেয়ে যায়। ওইদিকে আমার কোনো প্রক্ষেপ নেই। তারপর খাবার নিয়ে একটা টেবিলে গিয়ে বসে খেতে লাগে। আমার খাওয়া দেখে মারিয়া একটা প্লেটে খাবার নিয়ে আমার পাশে এসে বসে খেতে লাগে। মারিয়ার এমন কাণ্ডে আমি সহ মোস্তাফিজুর আর নীলা অবাক হয়ে যায়। রে আপু আজকে সূর্য কোন দিকে উঠলো? কেন প্রতিদিন যেদিক থেকে ওঠে সেই দিক থেকে উঠেছে, পূর্ব দিক থেকে। না মানে তুমি যাকে দেখতেই পাও না তার পাশে এসে বসে খাবার খাচ্ছ? যাকে নিয়ে তিলে তিলে স্বপ্ন দেখছি, ইভেন বিয়েও করে ফেলেছি, তার পাশে বসবো না তো অন্য কারো পাশে বসবো? কি রে আপু মিরবিরে কি বলছিস? না কিছু বলিনি, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। আমার আর মারিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে বলে ওঠে মোস্তাফিজুর, আপু আপনাকে আর স্বাধীনকে কিন্তু ভালোই মানিয়েছে। কথাটি বলে জোরে সোরে একটা ঢোক গিলে ফেলে সে। মোস্তাফিজুরের এমন কথা শুনে মারিয়া মোস্তাফিজুরের দিকে মুচকি হেসে তাকায়।
মোস্তাফিজুর কখনোই মারের কাছ থেকে এমনটা আশা করেনি। এদিকে আমিও অবাক হয়ে যাই মারের এমন মুচকি হাসি দেখে। ভাবতে লাগে, তাহলে মারিয়া আপু আমাদের সম্পর্কটাকে কি মেনে নিয়েছে? সে মেনে নিলে কি হবে? আমি কখনোই মারিয়া আপুকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। তারপর খাওয়া দাওয়া পর্ব শেষ করে চারপাশটা একটু ঘোরাঘুরি করে নেই। এভাবে পেরিয়ে যায় দিনটা। বিকেলের দিকে সবাই গোছগাছ হয়ে বাসে উঠে পড়ি। বাস চলছে তার আপন গতিতে। আমি বাইরের দিকে থাকবো, বিষয়গুলো নিয়ে চিন্তা করছি। পাশ থেকে কেউ একজন বলে ওঠে, ওদিকটা সরে বয়, আমি এখানে বসবো। মারিয়াপুর এমন কথা শুনে আমি মারিয়াপুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকি। অমনভাবে তাকাতে হবে না, অনেক খারাপ লাগছে আর পেছনে ওরা এনজয় করছে, তাই এখানে এসে বসলাম। তোর কি কোনো অসুবিধা হবে? আমি মাথা দিয়ে না বললাম। তারপর পুনরায় আমার ভাবনা জগতে ঢুকতে আমাকে ভাবতে দেখে মারিয়াপু বলতে লাগে, তোর পাশে একটা সুন্দর মেয়ে, ইভেন তোর বউ বসে আছে, আর তুই বাইরের দিকে তাকিয়ে আছিস। আমি মারিয়াপুর মুখ থেকে বউ ডাকটি শুনে অবাক হয়ে যাই। তারপর মারিয়াপুকে উদ্দেশ্য করে বলি, দেখেন, আপনি হয়তো বিষয়টা নিয়ে আনন্দ ফাজলামি করছেন, বাট বিয়ে একটা পবিত্র বন্ধন। আমি ঢাকায় গিয়ে আপনাকে ডিভোর্স দিয়ে দিব, আর আমার থেকে বয়সে বড় মেয়েকে কখনোই আমার বউ হিসেবে স্বীকৃতি দেব না। আমার মুখ থেকে এমন কথা শুনে মারিয়াপুর হাসি মুখটা নিমিষে চুপসে যায়। তারপর মাথা উঁচু করে এপাশ ওপাশ তাকিয়ে হঠাৎ করে আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চষতে লাগে। প্রায় 10 মিনিট পর ছাড়ে। আমি মারিয়াপুর কাছ থেকে সাড়া পেয়ে হাঁপাতে লাগে। তাকে উদ্দেশ্য করে বলি, আপু, আপনার একদমই ভালো হবে না। একটু জন্য বেঁচে গেলাম, না হয় আজকে লাশ হয়ে বাড়িতে ফিরতে হতো। কি বললি? তুই আবার আমাকে আপু বললি? সরি আপু, আর বলবো না। বাঙালি মেয়েদের বিয়ে হয় একবার, আর সেটা তো সম্ভব হয়েছে। তুই না মানলেও আমি তোকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। এভাবে অনেকক্ষণ ধরে মারিয়ার সঙ্গে অনেক কথা বলি। কথা বলতে বলতে এক পর্যায়ে দুজনেই ঘুমিয়ে যায়। সকালের দিকে ঘুম ভাঙতে দেখে মারিয়া আমার কাঁধে মুখ দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এমন দৃশ্য দেখে আমি তো অবাক হয়ে যাই। ধীরে ধীরে মারিয়ার কাছ থেকে হাতটা সরাতেই আরো শক্ত করে ধরে। আমি মারিয়া আপুকে শক্ত করে বলি, আপু, আপনি যা ভাবছেন তা কখনোই ভাবার নয়। আমি আপনার 2 বছরের জুনিয়র। আমাদের এই সম্পর্ক আপনার ফ্যামিলি কেউ মেনে নেবে না। ভালোবাসা কখনো সিনেমার জন্য না দেখা হয় না। আরেকটা কথা, আমরা রাজি, এতে আমাদের ফ্যামিলি না মানলেও চলবে। তারপর আমি মারিয়া আর কোনো কথা বলি না। একটুবার বাস আসে, ব্রেক করে আমাদের কলেজের সামনে। তারপর এক এক করে সবাই বাস থেকে নেমে পড়ে। বাস থেকে নেমে আমি একটা রিকশা নিয়ে সোজা আমার বাসায় চলে যাই। দরজার কলিং বেল দিতেই মা দরজা খুলে দেয়। তারপর মার সঙ্গে টুকিটাকি কিছু কথা বলে মার জন্য আনা গিফট আর বোনের জন্য আনা গিফটগুলো মার কাছে দিয়ে আমার রুমে চলে যাই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেই। বিকেলের দিকে ঘুম ভাঙে অনেক চিৎকার চেঁচামেচিতে। ঘুম থেকে গিয়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি বাড়ি ভর্তি অনেক মানুষ। আমি তো দেখে অবাক হয়ে যাই। নিচে এসে মাকে খুঁজছি, দেখি সকলে আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অনেক খোঁজাখুঁজি করার পর মাকে দেখতে পাই, এক আন্টির সঙ্গে কথা বলছে। তারপর মার কাছে গিয়ে বলতে লাগি, মা, কি হয়েছে আর বাসার মধ্যে এত মেহমান কেন? আজকে তোর বিয়ে। কথাটা বলে মা সেখান থেকে চলে যায়। কোনো দিকে মা কি বললো বিষয়টা ভাবতে আমার কেমন যেন অবাক লাগছে। অলরেডি আমি তো ম্যারিড, আমি কিভাবে অন্য একটা মেয়েকে বিয়ে করব? আমাকে বিষয়টা বুঝিয়ে বলতে হবে। তারপর মার কাছে গিয়ে অনেক করে ডাকাডাকি করি, বাট মা আমার কথার কোনো উপাধিই দেয় না। তারপর সোজা আমি আমার রুমে চলে যাই। ফোনটা বের করে সোজা নীলাকে ফোন করি। সূর্য কোন দিকে থেকে উঠেছে? মানে মানে এই যে তুই আমাকে ফোন করলি, তার জন্যই। আর কি বললাম? ফোন করেছি কি আর সাদে, একটা প্রয়োজনে ফোন করেছি। আচ্ছা বল, কি তোর প্রয়োজন? দেখি হেল্প করতে পারি কিনা। তোর বড় আপুর নাম্বারটা আমাকে দে তো। হঠাৎ আমার বড় আপুর নাম্বার দিয়ে তুই কি করবি? বললাম না প্রয়োজন আছে, নাম্বারটা দে। তারপর নীলার কাছ থেকে অনেক জোরে জোরে করে ওর বড় আপুর নাম্বারটা নেই। নাম্বারে ফোন করি, কোনো মতেই ওই পাশ থেকে ফোন রিসিভ হচ্ছে না। বারবার একটা কথাই বলছে, কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। অনেকবার চেষ্টা করার পর হঠাৎ ফোনটা রিসিভ করে ওই পাশ থেকে বলে, আরে কে রে তুই? বারবার করে ফোন করছিস, দেখছিস কেটে দিচ্ছি, তারপরেও ফোন করছিস। তোর জ্বালায় কি আমার বিয়ের সাজ সাজতে পারবো না? মারের মুখ থেকে বিয়ে শব্দটি শুনে আমি অবাক হয়ে যাই। কালকে রাতে বাসের ভিতরে কি বললো আর আজকে কি বলে? অন্যজনের জন্য নাকি বিয়ের জন্য সাজছে।
তখন আমি ফোনের ওই পাশ থেকে মারিয়াকে উদ্দেশ্য করে বলি, আমি স্বাধীন। ও আচ্ছা, তুমি তা ফোন করেছো কেন? না মানে আমার বিয়ে ঠিক হয়েছে, আর আজকেই বিয়ে, তাই আপনাকে ফোন করলাম কথাটা যা বলার জন্য। তো আমি কি করব? তোমার বিয়ে হয়ে যাচ্ছে নাকি? যে বাপ্পারাজের মদ খেয়ে মাতলামি করে বেড়াবো বাপ্পারাজের মতো? না, আপনাকে এই কথাটা বলার জন্য ফোন করেছিলাম। আর বাসের মধ্যে যা হয়েছিল সব কি তাহলে মিথ্যা? ভেবে নাও তাই। ওর মুখ থেকে এমন কথা শুনে আমি ফোনটা কেটে দেই। তারপর বেলকনিতে গিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। অন্যদিকে দেখ, এই কাজটা একদমই ঠিক করি না, তবুও কতটা যে অভিমান করে থাকবে দেখিস তোর ওই জুনিয়র বর। বাবাকে এইটুকু সময়ের জন্য ম্যানেজ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমার। আর অন্যদিকে ওর বাসায় গিয়ে দেখে ও আরামে ঘুমাচ্ছে, তার জন্য আর কি এটুকু বাজিয়ে দেখলাম, অনেক রেগে গেছে। হ্যাঁ, আমিও তাই দেখলাম। একটু পর আমার রুমে প্রবেশ করে আমার বাবার হাতে একটা প্যাকেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বাবা বলতে লাগে, শোন, তোর কখনোই আমরা খারাপ চাইনি আর চাইবো না। এতে তোর জন্য বিয়ের শেরওয়ানি আছে, এগুলো পরে রেডি হয়ে নে, আজকে তোর বিয়ে হবে। বাবা, তোর কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। তোর ভালোর জন্যই আমরা এমন একটা ডিসিশন নিয়েছি। কথাটা বলেই বাবা আমার দিকে এগিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তারপর আমি দরজার কাছে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে ব্যাগ থেকে শেরওয়ানি বের করে পরে নেই। তারপর বাসার নিচে গিয়ে দেখি আমার জন্য সেখানে আগে থেকে কাজী আর আমার বউ অপেক্ষা করছে। আমি সেখানে গিয়ে বসেই কাজী বিয়ের কাজ শুরু করে। দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে যায়। বাসের ঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি। পেছন থেকে মোস্তাফিজুর বলতে লাগে, যা এখন বাসর ঘরে যা, আর কতক্ষণ ওয়েট করবি? শ্বশুর বাড়ি গেলেই তুই পুরো সারপ্রাইজ হয়ে যাবি। কথাটি বলে মোস্তাফিজুর ধাক্কা দিয়ে রুমের ভিতরে প্রবেশ করে, বাইরে থেকে রুমের লক লাগিয়ে দিয়ে চলে যায়। তারপর আমি সেফটির জন্য আমার ঘরের ভিতরে থাকা লকটা লাগিয়ে দিই। পেছন ফিরে যেই তাকাতে যাব, অমনি খাট থেকে মেয়েটি নেমে এসে আমার পায়ে সালাম করে মেয়েটি পরে গিয়ে তার স্থানে বসে পড়ে। আমি খাটের একটা কোণায় গিয়ে বসে মেয়েটাকে উদ্দেশ্য করে বলি, দেখুন, আপনি কখনই আমি মেনে নিতে পারবো না, কারণ আমি আগে থেকে ম্যারিড। এইসব শুনে হয়তো আপনি অনেকটাই অবাক হয়েছেন, বাট আমি আপনাকে যে আগে বলবো তা বলারও যে কোনো সময় ছিল না। আর আপনার সঙ্গে একসঙ্গে তো বাসর অসম্ভব। আপনি অপারেশন, আমি নিচে শোব। কথাটা বলে যেই বালিশ নিয়ে নিচে শুতে যাব, খপ করে হাতটা ধরে ফেলে। তারপর মেয়েটি নিজের মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। মেয়েটির মুখ দেখে তো আমি পুরো অবাক হয়ে যাই, কারণ সে আর কেউ না, মারিয়া। তোকে বিয়ে করার জন্য আমার কতটা পরিশ্রম করতে হয়েছে, এই রাতে অপেক্ষায় ছিলাম, আর তুই কিনা বলছিস ফ্লোরে শুবি? আপনি এখানে মানে? আপনি আমার বউ? আমি তোর বউ। কথাটা বলেই মারিয়া আমার হাত টান দিয়ে খাটে শুয়ে দিয়ে আমার শরীরের ওপর উঠে বসে কিস করতে লাগে। অনেকক্ষণ পর ছেড়ে দেয়। মারিয়া আর আমি হাঁপাতে লাগি। তারপর আমি মারিয়াকে উদ্দেশ্য করে বলি, কেমনে কি আর কিছুদিনের মধ্যে কিভাবে এটা সম্ভব? আমি চাইলে সবই সম্ভব। বাসায় এসে সোজা আমার রুমে গিয়ে ভাঙচুর করতে লাগে। আমার এমন কোচ দেখে মা বাবা ফোন করা অফিস থেকে আসতে বলে। আমার কি হয়েছে জানতে চাইলে বাবাকে আমার সঙ্গে বিয়ের কথা, মানে তোমার সঙ্গে বিয়ের কথা আমি বলি, আর বলি আজকেই করতে হবে। তারপর বাবাকে নিয়ে শুধু তোমার বাসায় চলে আসি। আর আমার বাবা আর তোমার বাবা সেই ছোট থেকেই বন্ধু, তাই আর তোমার বাবা আর অমত করেনি। আমার জিদ শুনে তোমার বাবাও রাজি হয়ে যায় আজকে বিয়ে দেওয়ার জন্য। ও এই ব্যাপার। কথাটা বলে আমি মারিয়ার ওপরে ঝাঁপিয়ে পড়ি। তারপর আর কি, বাসর রাত হচ্ছে, এইদিকে আপনারা ওইদিকে ঘুমিয়ে পড়েন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।